এই দেশের কোনো কিছুই বাংলাদেশের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বা এই দেশের কোনো কিছু যে কেউ যদি পরিচালনা করে তাও দেখা যায় যে ভিন দেশের কোনো অর্ডার। আমি জাস্ট জানার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে নির্বাচনের আগে দেশে আসতে পারতেছিলেন না, তিনি বলতেছিলেন না আমি এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল পাই নাই। তার মানে কার গ্রিন সিগন্যাল সে পাইছে? আওয়ামী লীগ বলো বা বিএনপি বলো, দুইটা দল বাংলাদেশের, এটা দুইটা জাস্ট আউটলেট। কোনো একটা কোম্পানি তাদেরকে পরিচালনা করতেছে। সালাউদ্দিন সাহেবকে দেখো, সে কিন্তু শিলং ছিল, তার একদম গুম করে করা হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট যাওয়ার আগে অ্যাক্টিভিস্টদের প্রতি তার যে ক্ষোভ ছিল সেটা সে ঝেড়ে গেছে। শহীদ ওসমান হাদির ব্যাপারটা একটু ডিফারেন্ট। মাওলানা ভাসানীকে যদি তুমি একটা প্রজন্মের নেতা বলো, শহীদ ওসমান হাদি হচ্ছে এই প্রজন্মের নেতা। বিএনপি গভর্নমেন্ট এখন পর্যন্ত মানে টিকে আছে তারেক রহমানের ইমোশনাল মার্কেটিংয়ের জন্য। এই সিস্টেমে যদি বিএনপি হচ্ছে নির্বাচিত হয় সর্বোচ্চ 2 বছর, জনমানুষের রায়কে উপেক্ষা করলে শেখ হাসিনার যেরকম অবস্থা হয়েছে জনমানুষ দেখিয়ে দিয়েছে, হয়তো বা বিএনপির কপালে এরকম একটা গিফট জুটে যেতে পারে, বলা যায় না। পাওয়ার হাউস ভেঙে দিলে তখন তো হচ্ছে আর ওইটা ফাংশন করবে না। ডিজিএফআই, এনএসআই আমাদেরকে মার্ক করে রাখছে। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেইভাবে তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে যে দিস ইজ দ্য রাইট টাইম, এইবার যদি আমরা এই মেরুদণ্ডটাকে একবার কাজে লাগাতে পারি, এই গভর্নমেন্ট কোনোভাবে আর টিকবে না। যদি মেরে ফেলে অন্তত সর্বোচ্চ ট্রাইটা করতে চাই। মহিউদ্দিন রানী মান্থলি কয় লাখ টাকা ইনকাম করে? 10 লাখ না 5 লাখ? আরে ভাই না, এত না। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ইনক্লুসিভ পডকাস্টের প্রথম এপিসোডে। এবং আপনারা হয়তো ইতিমধ্যেই আমাদের যে ভিডিওর হুকটা আছে ওখানে দেখতে পেয়েছেন যে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে কে আছে। এবং এটা হচ্ছে আমার কাছে খুবই একটা আনন্দের ব্যাপার এই জন্যে যে মহিউদ্দিন রনি, যে আমার বন্ধু, যার সাথে আমার 10 মিনিট সময় হয় না কথা বলার, তার ব্যস্ততার কারণে তারে আজকে জোর করে এখানে নিয়ে এসে বসাইছি যে আজকে শোয়ের জন্য। এবং হচ্ছে যে এটা আর কি আমার জন্য খুবই আনন্দের ব্যাপার যে আমার প্রথম শো মহিউদ্দিন রনিকে নিয়ে করতে পারতেছে। আর এবং এইখানে আরেকটা মজার ব্যাপার জানিয়ে রাখি, আপনারা এতদিন মহিউদ্দিন রনিকে যেভাবে দেখছেন, যে ক্যারেক্টারিস্টিক্সে দেখছেন, সেখান থেকে একটু হয়তো আলাদা দেখতে পারেন, সেই জন্য শক লাগতে পারে। সো বি কেয়ারফুল। রনি, কী অবস্থা? আসলে বন্ধুদের সাথে পডকাস্ট করতে নাই, আমাকে একজন বড় ভাই বলছিলেন, তো আমি আসলে জানি না, এখন শেষ পর্যন্ত বুঝতে পারবো যে কী অবস্থা। ফাইন, ওকে। আমরা একদম যদি তোমার মানে কি বলে যে ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে আমি পুরো সময়টা সাক্ষী আছি, তো সেই জায়গা থেকে বিশাল একটা জার্নি গেল। সেই 17 সাল থেকে এখন 26 সাল চলতেছে, অনেক টাইম। তো এর মধ্যে নানা চড়াই উতরে দেখলাম, গেল আসলো, বিভিন্ন চিন্তা বাস্তবায়ন করা যায় নাই। তারপর গণ অভ্যুত্থান গেল, বিশাল ট্রানজিকশন। তো এরপরে আমি অনেক দিন বললাম যে রাজনীতি কী হইলো, যে না একলা চলবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। সেই একলা চলো নীতি থেকে মহিউদ্দিন রনি অবশেষে ফোন আসছে, ব্যস্ত মানুষ। সরি নয়, এতগুলা দল বাংলাদেশে, 47টার মতো নিবন্ধিত রাজনৈতিক দল, তো এর মধ্যে থেকে মানে ওয়াই এনসিপিতে, মানে বিএনপি, তারপর হচ্ছে ক্ষমতার পার্টি আর কি, পাওয়ার পার্টি, তারপরে হচ্ছে যে জামায়াতে ইসলামী, যারা দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর পার্টি বাংলাদেশের, তারপরে এনসিপি নাম আসলে। তো আসলে এনসিপি কেন? মানে আমরা যদি দেখি এবি পার্টির ফুয়াদ ভাই, জামাতের যারা আছে তাদের সাথে, এবং বিএনপির অনেক মানুষের সাথে তোমার সম্পর্ক অনেক ভালো, তো সেই জায়গা বাদ দিয়া এনসিপিতে কেন? এই উত্তরকে আমার দিতেই হবে। আমার দেয়া লাগবে না, জনগণকে দিতে হবে। যারা শুনতেছে তাদের না দিলেও সমস্যা নাই। এটা তো একদম খুব কমন কোয়েশ্চেন, সবাই একই প্রশ্ন করছে, ওয়াই এনসিপি। এখন এই উত্তর যদি দিতে হয় তাহলে খুব সিম্পলি বলবো, তাহলে আমরা তো দীর্ঘদিন যাবত একটা সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমরা এই সংগ্রামের মধ্যে থেকে যাদেরকে সহযোদ্ধা হিসেবে পাশে পেয়েছি, আমাদের বন্ধু, বড় ভাই, ছোটো ভাই, তো এদের সমন্বয়ে তৈরি হওয়া যে দল বা গণ অভ্যুত্থানের যে জেনারেশনটা লিড করেছে, একটা জেনারেশনাল পলিটিক্স গড়ে উঠেছে এনসিপির মাধ্যমে। তো এখন যদি আমি বলা যেতে পারে যে পার্টি পলিটিক্সে আমি নতুন, হ্যাঁ এটা সত্য যে আমি অনেক দলের সাথে মিশেছি, হেঁটেছি, চলেছি, ফিরেছি, ঘুরেছি, দেখেছি, শিখেছি, জেনেছি। তো সেইখান থেকে বলা যায় যে পার্টি পলিটিক্সে একদম কাগজে কলমে কখনো নাম লেখানো হয়নি। তো এবার নাম লেখালাম, যে এবার একদম মন থেকে
পার্টি পলিটিক্সটা করব। তো এখন সেই জন্য হ্যাঁ অপশন অনেকগুলো ছিল, অপশন অনেকগুলো আছে, তবে যেটা মনে হয় যেটা বেস্ট, কাউকে অসম্মান করছি না, তবে এটাই বলবো যে আমাদের কাছে মনে হয়েছে যে এখন এনসিপির সঙ্গে এখানে সব আমাদের ভাই বন্ধুরা, এবং তাদের প্রতি আমাদের একটা ট্রাস্ট আছে, যাদের সঙ্গে আমরা একসাথে রাস্তায় নেমেছিলাম মরার জন্য। হ্যাঁ, বাঁচবো কিনা জানি না, কিন্তু মরতে তো গিয়েছিলাম একসাথে। তো এখন আজকে গণ অভ্যুত্থানের অলমোস্ট প্রায় 2 বছর হতে চললো। তো এখন আমাদের কাছে যখন মনে হয়েছে বা এখন পার্টি পলিটিক্সে জয়েন করা উচিত, তো সবার আগেই তো আগে দেখবো যে আমাদের কমফোর্ট জোন কোনটায়, কোন জায়গায় শেখার জায়গা আছে, কোন জায়গায় নিজেকে এক্সপ্রেস করার জায়গা আছে, কোন জায়গায় শেখার অনেক লেভেল আছে, অনেকগুলো ধাপ আছে, এবং সেগুলো আমি অতিক্রম করতে পারবো, এবং যেটা আমার কাছে স্পষ্ট, হ্যাঁ, যাদের মিশন স্পষ্ট। নতুন একটা দল থেকে আসলে শেখার কি আছে, তাদের এক্সপিরিয়েন্সই বা কি? মানে শিখতে হলে তো নিশ্চয়ই আমরা এমন কারোর কাছ থেকে শিখতে যাই না যে হচ্ছে যে মানে আমার থেকে মানে কি বলে যার এক্সপিরিয়েন্স কম। নিশ্চয়ই এখন মহিউদ্দিন রনি যদি বা আমি যদি কারোর কাছ থেকে পরামর্শ নিতে চাই কোনো বিষয়ে, নিশ্চয়ই আমার থেকে এক্সপিরিয়েন্স কেউ তার কাছ থেকে নিতে যাবো। সেই জায়গা থেকে মানে এনসিপি কি আসলে একটা শেখার জায়গা হবে বলে মনে হয়? আমার কাছে মনে হয় এনসিপি এক শেখার জায়গা এই জন্য হবে যে পলিটিক্সের যে ডাইমেনশনটা, মোটামুটি আমি যেটা বুঝলাম যে আমাদের যে হাসনাত ভাই, নাহিদ ভাই, আতিক মুজাহিদ ভাই, হ্যাঁ, আলামিন ভাই, এনারা যারা সংসদে আছেন, ওনাদের পারফরমেন্স তো আমি দেখছি। সংসদে সরকার দলীয় নেতা যারা, তাদের পারফরমেন্স দেখছি, বিরোধী দলীয় নেতাদের পারফরমেন্সও দেখছি। তো সেখান থেকে যেটা মনে হলো, যাদের কথা আমি বুঝতে পারি, যাদের ভাষাটা আমি বুঝি, যাদের সাথে আমার কমিউনিয়নটা হয়, যে এদের কথার মধ্যে কথার প্যাচগোছ বুঝতে পারি না, হ্যাঁ, তাহলে এদের সাথে আমি শিখবোটা কীভাবে যদি তার সাথে আমার কমিউনিকেশন ঠিক মতো না হয়। তো আমি দেখি যে আসলে অন্য সবার সাথে কমিউনিকেশন হয় না, কিন্তু আমাদের যারা ভাই বন্ধু আছে তাদের কাছে কমিউনিকেশনের সুযোগ আছে। তারপরেও যদি বলি তাহলে স্পষ্টই বলা যায় এটা যে এই জেনারেশনকে তো আসলে কোনোভাবে ছোট করে দেখার কিছু নাই, বরং আমার মনে হয় যে জেনারেশনের পরে যে নতুন প্রজন্ম থেকে প্রজন্ম, যতই প্রজন্ম থেকে প্রজন্ম আগাক বা আসুক, ততই অ্যাডভান্স প্রজন্ম তৈরি হয়। হ্যাঁ, তো যদি আমরা মনে করি যে বয়স্কদের কাছ থেকে শিখতে হবে, ব্যাপারটা না এমন না। আমি তো আমার ছোটো ভাইদের কাছ থেকেও শিখি, ছোটো বোনদের কাছ থেকেও শিখি। সো আমার কাছে এটা মনে হয় যে এখন তো দুনিয়া ওপেন সোর্সের একটা জায়গা। হ্যাঁ, তো এই যেইভাবে শিখতে চায়, শিক্ষা বা নলেজ আপনার জন্য উন্মুক্ত। তো এখন আপনি চাইলেই হচ্ছে ঘরে বসে গুগল করে সব কিছু জানতে পারছেন। এর জন্য হচ্ছে ইতিহাসে কী হয়েছিল সেই জন্য আপনাকে একজন বয়স্ক মানুষের কাছে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকার কোনো দরকার নেই। এটাই। আর আমার কাছে মনে হয় যে এটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যারা বয়স্করা আছেন তাদের নিজেদেরও বোঝাপড়া অনেক ঘাটতি আছে, হয়তো তারা নিজেরা শিখতে চান না বা নিজেরা বুঝে উঠতে পারেন না, অ্যাডপ্ট করার যে ক্যাপাসিটি এটা হয়তো তাদের কমে গিয়েছে। সো আমার মনে হয় না যে আমাকে তারা অ্যাডপ্ট করতে পারবে, বা আমি যদি একটা ধরেন আমার একটা মানে সহজাত একটা অভ্যাস বা ন্যাচারালি আমি যেরকম, সেটা হচ্ছে কোনো কথা যদি পছন্দ না হয় আমি ওটা পাল্টা যুক্তি দিয়ে প্রশ্ন তুলবো যে কেন, প্রশ্নের উত্তর দিতে হবে। সো প্রশ্নের উত্তর না দিলে আমি তো তার কাছে যাব না সেকেন্ড টাইম। রাইট, একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি যদি তোমার অ্যাক্টিভিজম লাইফ থেকে শুরু করে একদম পলিটিক্যাল মানে যতগুলা জার্নি গেছে সবগুলা যদি আমরা খেয়াল করি, যে কোনো কিছু না খুব বেশি লাস্টিং হয় নাই, মানে একটার পরে একটা থেকে একটা জাম্প করছে, লাইক এটা থেকে এটা থেকে এটা থেকে এটা, জাম্পিংটা অনেক বেশি হয়েছে। আমরা মহিউদ্দিন রনিকে এনসিপির সাথে কতদিন দেখতে পারবো, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আসলে মানে এটার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে এনসিপির এগেনস্টে কিন্তু জাতীয় নির্বাচনে তুমি পার্টিসিপেট করছিলা, মানে আরিফুল ইসলাম আদিব ভাইয়ের এগেনস্টে ঢাকা 18-তে। তো আসলে মানে এই ব্যাপারটা কীরকম, মানে এই যে জাম্প করলাম যার এগেনস্টে নির্বাচনের সময়, আবার ঠিক করে তার সাথেই বা তার পার্টিতেই আবার চলে আসলাম, মানে এই জাম্পিংগুলা কতদিন থাকবে, নতুন জাম্পটা কবে আসবে আবার? আচ্ছা ফাইন, এই জন্যই যে লোকে বলে যে বন্ধুদের সঙ্গে শোতে যেতে নাই, তাহলে হচ্ছে তারা অনেক বেশি কিছু জেনে যায় এবং বেশি কিছু নিয়ে প্রশ্ন করে। ফাইন, আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করি। এখন যেহেতু তুমি আমার বন্ধু, তুমি বন্ধু হিসেবে প্রশ্ন করেছো, তো সেইখান থেকে আমি প্রশ্নের উত্তরটাও দিই। তো সেইখান থেকে বলা যায় যে আমি কোনো কিছুই জাম্প দেওয়া গুরুত্বপূর্ণ, জীবনে জাম্প করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা তোমাকে আগে বুঝতে হবে যে তোমার দক্ষতা কতটুকু হলো, তার আগে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে জাম্প করার আগে, তাই না? তোমার পাখাটা ঠিকমতো গজিয়েছে কিনা, হ্যাঁ, সেটা জানার জন্য তো হলো তোমায় 1-2বার জাম্প করতে হবে। হ্যাঁ, তুমি কতটুকু লাভ দিতে পারো। তুমি তো এক লাফে হচ্ছে ধরো দীর্ঘ লাভ তো খেলেছো, স্কুল লাইফে দীর্ঘ লাভ খেলেছো, উচ্চ লাভ খেলেছো, তো এক লাফেই তো হচ্ছে মানে
3 ফুট 4 ফুট 5 ফুট এরকম মানে চাইলে তো হচ্ছে ওভার করতে পারো না, আস্তে 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 শিখে শিখে তারপর গিয়েছো। তো এখন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে জাম্প আমি কখন করব। সো তুমি যেখানে আমাকে জাম্প করতে দেখছো, 2-1টা এক্সাম্পল বলো। যদি আমি তোমাকে বলি অ্যাক্টিভিজম, তুমি আমাকে কি দেখেছো বিশ্ববিদ্যালয়ে নানা রকম হ্যাঁ, অ্যাক্টিভিজম করতে বিশ্ববিদ্যালয়ে দেখেছো? তারপর জাতীয় ইস্যুতে, তারপরে কি বলে অ্যাক্সিডেন্ট নিয়ে, খাবারের দাম নিয়ে, হলের সিট, অবৈধ কি বলে যে গেস্ট রুমের টর্চার, এগুলো নিয়ে লেখালেখি করতে দেখছি আর কি। এবং সেটা নিয়ে অ্যাক্টিভিজম করতে দেখছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কোন মানে জাম্প বলতে তুমি মানে কিরকম জাম্প? লাইক আমি একটা ইস্যু থেকে আর একটা ইস্যুতে যাইতে দেখছি। ওকে ফাইন। যে খুব দ্রুত বলতে যে মনে হয়েছে যে আচ্ছা ও তো এটা নিয়ে কন্টিনিউ করলে বেটার করতো, বাট ও কেন আর একটা জায়গায় চলে গেল। আচ্ছা ফাইন, ওকে। এইগুলো আসলে তুমি যেটা বললা যে ইস্যু ম্যাটার্স, ধরো এইগুলো পরিবর্তন করার দায়িত্ব তো তোমার না আমার না, রাইট। যাদের দায়িত্ব আমাদের কাজ ছিল তাদেরকে অ্যাড্রেস করা। হ্যাঁ, সো ইস্যু ভিত্তিক যে সমস্যাগুলো তোমরা দেখেছো সেই সকল বিষয়ে ধরো আমার হচ্ছে মনে হয়েছে যে এই ইস্যুটা এটা একটা বড় ধরনের ল্যাকিংস আছে, এখানে বড় ধরনের সংকট আছে, এই সংকটের সমাধান প্রয়োজন। তো কর্তৃপক্ষের নজর আমাকে আকৃষ্ট করতে হবে এবং তাকে বুঝাইতে হবে যে ভাই এই জায়গাটা প্রবলেম সত্যিই আছে, এবং তাকে উপলব্ধি করাইতে হবে যে সত্যি এটা সমস্যা। তো আমার যেটার কাজের জায়গা ছিল, গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে ওটা সমাধান করা তো আমার দায়িত্ব না, সমাধান করার দায়িত্ব ধরো ভিসি ওটার জন্য টাকা পাইতেছে, আমাকে কি কেউ টাকা দিচ্ছে? আমি কি ওটার জন্য হচ্ছে অ্যাসাইন্ড? আমি তো অ্যাসাইন্ড না, কিন্তু আমি কেন করছি? এটা আমার নাগরিক দায়িত্ব, আমি এটার জন্য সাফারার, কারণ আমি ওটার স্টেক হোল্ডার্স একজন, যে এটার মানে সেবাটা নিচ্ছি আমি। সো আমার এটা, আমি যেমন হচ্ছে সাফারার, এরকম আরও অনেক মানুষ সাফারার। তো সবার পক্ষ থেকে আমি একজন হচ্ছে দাঁড়িয়ে গেছি যে বলেছি ভাই এই সমস্যাটা সমাধান করে দেন। তো এই যে সমাধান চাওয়া, প্রয়োজন বোধ করা এবং সেটা নিয়ে হাইলাইট করা যে ব্রো প্লিজ এটা সলভ করেন, সো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো এটার জন্য ধরো আমি যখন বুঝেছি যে ফিল করেছি যে না, তারা আমার এই প্রবলেমটা অ্যাড্রেস করেছে, সমাধান করার চেষ্টা করছে, তখন মনে হচ্ছে ওকে ফাইন, তারা তাদের মতো করুক। এখন তাদের ওইটা তদারকি করতে যাওয়া বা খোঁজখবর নেওয়া, হাইট এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। খোঁজখবর নিয়েছি যে তারা চেষ্টা করেছে, কিন্তু তারা যে ফেল করবে, এখন কী কারণে ফেল করছে, এখন যদি সেটা নিয়ে আমি হচ্ছে তাদেরকে যে বসি যে ভাই এটা এই কারণে ফেল করছেন, হ্যাঁ, তো তখন তাদের সাথে আমার একটা ক্ল্যাশ হবে খুব স্বাভাবিকভাবে। তো ক্ল্যাশ হয়, যে ক্ল্যাশটা হয়তো বা তোমরা টেলিভিশনের মারফতে দেখতে পারছো, বিভিন্ন সময় দেখতে পারছো, মানুষ দেখতে পারছে, কিন্তু বাস্তবত দেখা গেছে যে ওইটা নিয়েই তো পড়ে থাকা আমার কাজ না। আমার কাজ হচ্ছে পড়াশোনা করা, কারণ আমার প্রধান দায়িত্ব আমি একজন স্টুডেন্ট। কথা শুনে আমি তো স্টুডেন্ট, নাকি উত্তর না শুনে তুমি প্রশ্ন কেন করছো? এটার সাথে সম্পর্ক আর কি। আচ্ছা ঠিক আছে, সম্পর্ক প্রশ্ন আমি নিচ্ছি। আমি আগে বলতে চাচ্ছি যে দেখো, আমি তো প্রথম কাজ হচ্ছে আমি একজন স্টুডেন্ট। প্রথম এবং প্রধান কাজ যেহেতু পড়াশোনা করে, আমি পড়াশোনাটা করছি। আমার যে বিষয়টা শিখতে ইচ্ছা করছে বিশ্ববিদ্যালয়ের, যেই বিষয়টা আমার মনে হয় আমার ভিশন মিশনের সাথে যেটা আমার ইন্টারেস্টের জায়গা, সেই বিষয়টাকে মানে আমি ভালো করে শিখলাম এবং হচ্ছে সেখানে আমি এক্সপার্ট হইলাম, কতটা দক্ষ হইলাম, এই বিষয়টা আমার জন্য গুরুত্বপূর্ণ এবং আমি সেটা শিখেছি। এবং শিখে যখন মনে হচ্ছে যে না, এখন আমি এটার জন্য ভয়েস রেজ করতে পারবো, ভয়েস রেজ করেছি। আগে শুধুমাত্র মানুষের সাথে হেঁটে হেঁটে স্লোগান দিতাম, যখন কোনো জায়গায় ইস্যু দেখতাম, এলাকায় যখন দেখতাম যে বাসের ভাড়া বেশি কেন, তখন হচ্ছে সবাই বড় ভাইয়েরা যখন আন্দোলন করতো তাদের সঙ্গে আন্দোলন করতাম, হ্যাঁ, স্লোগান তুললাম। যখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসলাম, শিখলাম পারফর্মিং আর্ট কি, তখন হচ্ছে কি করলাম, জাম্প দিলাম, পারফর্মিং আর্ট শিখে পারফর্মিং আর্টকে কাজে লাগাম আন্দোলনের মধ্যে। মানে সামহাউ যখন আমার মনে হলো যে আমি এই কাজে দক্ষ, যে আমি পারফর্মিং আর্ট করে মানুষকে সচেতনতা বার্তা দিতে পারি। এক্স্যাক্টলি, উই হ্যাভ ট্রাইড লট অফ থিং, যে আমরা চেষ্টা করেছি, বারবার চেষ্টা করেছি। আমরা যেখানে ফেল করেছি ওইখান থেকে শিখে আর একটা কিছু নিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমরা হচ্ছে কোনদিন একদম হাল ছেড়ে চলে যাইনি, মাঠ থেকে চলে যায়নি। সো আমাদের মনে হয়েছে যে এই আল্লাহ আমাদেরকে কোনো না কোনো পারপাসে এই পৃথিবীতে পাঠিয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা ফেল করেছি ওইখান থেকে আমরা শিখেছি। এবং আল্লাহ হয়তো আমাদের যেই পারপাসটা বা মিশন ভিশন, এটা তো আমাদেরকে আল্লাহ বলে দেন কানে কানে যে কী মিশন নিয়ে পৃথিবীতে আসছি। হ্যাঁ, একটা বিষয় ক্লিয়ার, যে আমরা তার ইবাদত করতে আসছি এবং সাথে পৃথিবীতে কোনো না কোনো সমস্যার সমাধান করতে আসছি। সো আল্লাহ আমাদেরকে কোন পারপাসে নিয়ে আসছে সেটার জন্য যেন আমি সবসময় প্রস্তুত থাকতে পারি, সেই কারণে সবসময় আমাকে হচ্ছে একটা লার্নিং প্রসেসের মধ্যে যেতে হবে। এক্স্যাক্টলি, যে আমার নিজেকে শিখতে হবে, স্কিলফুল হতে হবে, এবং সেই স্কিলটাকে ধরে বারবার আমাকে চেষ্টা করে যেতে হবে, একটু জাম্প দিই, দেখি কতটুকু শিখলাম। এই জাম্প দেওয়াটা মনে করো সেলফ টেস্টিং। তুমি যেমন পড়াশোনা করছো, তোমাকে ক্লাসে একটা পরীক্ষা নেয় না টিচাররা, একটা সার্টিফিকেশন তো দিচ্ছে। তো এখন আমি যে সকল কাজগুলো করছি, আমার ডিপার্টমেন্ট তো মানে অ্যাক্টিভিজম কাকে বলে, কত প্রকার কী কে, এটা তো আমার ডিপার্টমেন্টে শেখাচ্ছে না,
তাই না? তো আমার ডিপার্টমেন্টে যে শিখাচ্ছে সেটার জন্য সার্টিফিকেশন পাচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা করতে চাই সেটার সার্টিফিকেশন শুধুমাত্র আমার নিজেকে নিজেই দিতে পারি এবং সেটার টেস্ট আমি নিজেকে নিজেই করতে পারি। তো এই জন্য জাম্প দিয়ে দেখাটা, টেস্ট করে দেখাটা, নিজে এক্সপেরিমেন্ট করে দেখাটাও খুব জরুরি বিষয়। এক্স্যাক্টলি। মহিউদ্দিন এখন আসলে কি এক্সপেরিমেন্ট করতেছে, মানে লাইক এখন নতুন করে কি শিখতেছে, মানে তার বর্তমান সময়ে কি নিয়ে কাজ চলতেছে? আমরা মাঝখানে দেখতেছিলাম যে কি বলে যে প্রবাসীদের নিয়ে টুকটাক মহিউদ্দিন রনি বেশ আওয়াজ তুলতেছে, কথা বলতেছে। তো আসলে আসলে কি করতেছে এখন মহিউদ্দিন রনি, কি নিয়ে শিখতেছে, কি নিয়ে জাম্প করে কোথায় এখন কোন ইস্যুতে আছি আমরা? ওকে, সো দীর্ঘদিন যাবত দেখেছিলে যে প্রবাসীদের সমস্যা এবং তাদের সংকটগুলো, কেননা আমি যদি অ্যাড্রেস করতে হয় একদম অ্যাডমায়ার করেও বলছি যে জুলাইতে সবাইকে আমি দেখছি যে কম বেশি যে যার যার মতো করে জুলাই গণ অভ্যুত্থানের যে স্টেক, যে যার যার ভাগের কেকটুকু নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, নিয়েছে। কিন্তু একটা কমিউনিটি যারা জুলাইতে ভয়ঙ্কর রোল প্লে করছে, প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে জাস্ট হচ্ছে শেখ হাসিনার বুলেট বন্ধ করে দিছে। হ্যাঁ, যার কারণে শেখ হাসিনার একটা সাজানো গোছানো সাম্রাজ্য জাস্ট ভেঙে চড়ে তছনছ হয়ে গেছে, যেই অর্থনৈতিক ফাইটটা প্রবাসীরা দিয়েছে। কিন্তু দিন শেষে এই মানুষগুলোকে নিয়ে ভাবার মতো এই দেশে কেউ নাই। কারণ আমাদের মিনিস্ট্রি আছে না, আমাদের মিনিস্ট্রি যদি থাকতো তাহলে হচ্ছে বাংলাদেশ থেকে এত মানুষ কীভাবে অবৈধভাবে বিদেশ যাচ্ছে প্রতিদিন। হ্যাঁ, তারা যদি অ্যাক্টিভ থাকতো, মিনিস্ট্রি আছে ফাইন, কিন্তু তারা যদি অ্যাক্টিভ থাকতো, হ্যাঁ, তাহলে তো হচ্ছে মানে এত মানুষ লিবিয়া যাওয়ার সময় মারা যেত না, এত মানুষ ইতালি পাড়ি দেওয়ার সময় মারা যেত না। তুমি মাদারীপুরের ছেলে, তুমি আরো ভালো করে জানো যে তোমাদের বাসার আশেপাশে এরকম ঘটনা তো প্রচুর ঘটতেছে। আমার এলাকায় কোনো আমার বয়সে ছেলে পেলে নাই, এক্স্যাক্টলি। তো এই যে এতগুলো মানুষ মারা যাচ্ছে, এইটা নিয়ে কিন্তু তুমি গণমাধ্যমকে ওইরকম হাইলাইট করতে দেখছো? প্রতিদিন কত শত মানুষ মারা যাচ্ছে, কত শত মানুষের নিখোঁজ হয়ে যাচ্ছে এই দেশ থেকে, এবং কত মানুষ, এতজন মানুষ মারা গেছে, জাস্ট একটা নাম্বার। কোশ্চেনটা জাস্ট এই জায়গায়, উই আর হিউম্যান, আমরা মানুষ, কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে অ্যাজ নাম্বার দিয়ে। যে গভর্নমেন্টের কাছে তুমি একটা মানুষ হিসেবে ট্রিট হইতেছো না, জাস্ট তুমি একটা নাম্বার হিসেবে ট্রিট হইতেছো। এটা একটা কষ্টের জায়গা না? তো আমার কাছে মনে হয় যে এই যে প্রবাসী যারা আছে, আমার বাবা একজন প্রবাসী ছিলেন, তো এক সময়, এখন তো দেখতেছো তুমি নিজে ভালো করে জানো, আমার বাবা এখনও সিকিউরিটি গার্ডের জব করতেছে। হ্যাঁ, কিন্তু আমার পরিবার তো এরকম ছিল না এক সময়। আমার পরিবার বেশ ভালো অবস্থায় ছিল, সচ্ছল অবস্থায় ছিল। তো আমার বাবা দেশ ছেড়ে চলে গেল একটা দালালদের খপ্পরে পড়ে, জাস্ট হচ্ছে মানে সে দেশে টাকা পাঠাবে কি, উল্টা আমাদেরকে টাকা পাঠাইতে হয়েছে, জমি বিক্রি করে সব তাকে সাপোর্ট দেওয়া লাগছে। তো ওই ক্রাইসিসটা তো আমি দেখছি কীভাবে জাস্ট 5-6 বছরের মধ্যে আমাদের পুরো ফ্যামিলিটা ডিস্ট্রয় করে ফেললো। হ্যাঁ, তো আমরা তো এটা ফিল করি যে শুধু আমি না, এরকম হাজার হাজার লাখ অলমোস্ট 2 কোটি প্রবাসী আছে। হ্যাঁ, সারা বিশ্বে। তো সেইখানে দেখা গেছে যে এরকম কম বেশি সবাই একই রকম ঘটনা রিপিট ঘটতেছে। আনঅফিশিয়াল চ্যানেলে যারা গেছে, এটা তো আরো বেশি, আমার মনে হয় অনেক বেশি, আরো ভয়ঙ্কর। ইভেন তারা এখান থেকে যাচ্ছে সাফার করতে করতে, তার লাইসেন্স থেকে শুরু করে, ম্যান পাওয়ার কার্ড থেকে শুরু করে, তার এখানে হেলথ চেক আপ যেটা, সেইখান থেকে শুরু করে সে যে এয়ারপোর্ট থেকে যাচ্ছে সেইখানে পর্যন্ত মানুষ হয়রানি হইতেছে, প্রবাসীর হয়রানি হইতেছে। সে ওখানে যাচ্ছে, যাওয়ার পর সে মানে হাড় খাটনি পরিশ্রম করে তোমার দেশকে সে হচ্ছে টাকা পাঠাইতেছে, বিনিময়ে তুমি তাকে কী দিতেছো? তার সেফটি সিকিউরিটি তুমি দিচ্ছ না, দিচ্ছে যে সেই যেই দেশে থাকছে সেই দেশের গভর্নমেন্ট দেওয়ার চেষ্টা করছে। তার মানে যে রাইটস, সেটা তো তুমি ইনশিওর করতেছো না এই দেশ থেকে। সে যদি হচ্ছে ওখানে কোনো বিপদে পড়ে, আইনি সহযোগিতা তুমি এখান থেকে দিতে পারতেছো না। তার মানে তুমি কেন তাহলে তুমি তার কাছ থেকে টাকা কেন নিবা ভাই? তুমি যেহেতু তারা কিছু দিবাই না, তাহলে তুমি তার কাছে কেন নিবা? তো প্রবাসীরা হচ্ছে যারা শুধুমাত্র দিয়ে যাচ্ছে, এই দেশ থেকে তেমন কিছু পাচ্ছে না, এটা একটা ফ্যাক্ট। শুধুমাত্র তুমি যদি এইখানে চিন্তা করো যে তাহলে তার বাপ মা তো আছে, এখন নিশ্চয়ই তোমার কোশ্চেন দাঁড়াবে যে তার বাবা মা আছে, হ্যাঁ, তার পরিবার তো এখান থেকে এই দেশ থেকে সুবিধা নিচ্ছে। তুমি যদি মনে করো যে তার বাবা মা আছে, সুবিধা নিচ্ছে, সে তো কিছু পাচ্ছে না এক। তারপরেও যদি বলো তার বাবা মা আছে, তো তার বাবা মাও কিন্তু দিচ্ছে এই দেশকে, কন্ট্রিবিউট করতেছে দিন শেষে। তো এই যে আমাদেরকে যারা দিয়েই যাচ্ছে কিন্তু কিছু পাচ্ছে না, তো তাদের জন্য তো অন্তত এইটুক মানবতা, এইটুক সততা আমাদের দেখানো উচিত যে তারা যেন কোনো বিপদে না পড়ে, আর যদি বিপদে পড়ে যায় তাহলে যেন আমরা সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারি যে তারা যাতে ওইখান থেকে তাড়াতাড়ি রেমিডিটা পেয়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করার চেষ্টা করেছিলাম দীর্ঘদিন যাবৎ। হয়তো
তুমি ভালো করেই জানো যে বাংলাদেশ প্রবাসী গবেষণা কেন্দ্র তৈরি করার চেষ্টা করেছি দীর্ঘদিন যাবত। সো এটার প্রসেসটা কোন অবস্থাতে আছে এখন? এটা আমাদের মোটামুটি কাগজপত্র সব গোছানো হয়ে গেছে, যে অ্যানাউন্সমেন্টটা বাকি আর কি। তো অ্যানাউন্সমেন্ট কি আজকে দিয়ে দিলা নাকি যে ও মাই গডনেস, কবে তাহলে হচ্ছে এটা কাজ শুরু হইতেছে? মানুষজন তো যে এটা একটা ট্রেইলার মনে করতে হ্যাঁ, পারো। হতে পারে যে কবে তাহলে হচ্ছে যে ফুল সুইং কাজ করতেছে কবে থেকে? এটা আসলে ফুল সুইং কাজ করতে পারবে, আমাদের তো মানে কিছু স্বল্পতা আছে এখন। ডিরেক্টলি এই সকল বিষয়ে ধরো একটা গবেষণা কেন্দ্র তৈরি করা মানে এখান থেকে যে কাজগুলো আসবে, চ্যালেঞ্জিং এটা একটু চ্যালেঞ্জিং, কেননা গবেষণা কেন্দ্রে আসলে কেউ স্পন্সর করতে চায় না সহজে বাংলাদেশের প্রেক্ষাপটে। Right, তুমি বিজ্ঞাপন আসলে বাংলাদেশে গবেষণা দিয়ে খুব বেশি কিছু হয়? বাংলাদেশে তো প্রচুর গবেষণা হয়। এখন কথা হচ্ছে বাংলাদেশের এই কি গবেষণা দিয়ে হয় না তেমনটা তো না। যদি না হইতো তাহলে বাংলাদেশ চলতেছে কিভাবে? ওকে, বাংলাদেশ কি খুব ভালো? আচ্ছা, হ্যাঁ চলতেছে। তুমি কোশ্চেন একদম মন থেকে করতে পারো, তুমি না, ভাইবা আমি না যে জাস্ট জানার জন্য যে আমি- বাংলাদেশ কি আসলে প্রত্যেকটা সিস্টেম খুব ভালো মতো চলতেছে গবেষণা করে? চলতেছে না তো যেমন আমি এটাই একটা উদাহরণ সত্য। দিয়ে যদি বলি যে গত অন্তর্বর্তীকালীন সময়ে হচ্ছে যে আমাদের বাংলাদেশ সরকার যেই আপনার যে কি বলে যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যেই জরিপটা করছে, যে মাদারীপুরে দেখানো হয়েছে যে বাংলাদেশের দ্বিতীয় গরিব জেলা, অথচ আমাদের এলাকায় কাইন্ড অফ ইউরোতে চলে। হ্যাঁ, মানে মানে এখান থেকে 1 কিলো রাস্তার ভাড়াও হচ্ছে যে মিনিমাম 40 টাকা। সো এটা কিভাবে হয়েছে? মানে যদি আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম যে যদি এটা অ্যাকচুয়ালি হয়ে থাকে তাহলে আমার ক্ষেত্রে এটা ডিফারেন্ট কেন না? আমি আমার আশেপাশে, আমার গ্রামে, আমার পরিবারের বা আমার আশেপাশে আমি কাউকে দেখতেছি না। fine. So, এই যে তুমি যেটা বলতেছো এটা তো টোটালি ম্যানিপুলেশন। হ্যাঁ, সামহাও কোনো না কোনো কমিউনিটির পারপাস সার্ভ করার জন্য এরকম একটা ম্যানিপুলেট করা একটা রিসার্চ এটা মানুষের উপর চাপায় দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তো বাংলাদেশে হচ্ছে ধরো এই দেশটা যদি এই দেশের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হইতো তাহলে আমার কোনো আফসোস থাকতো না। দুর্ভাগ্যজনক কারণে এই দেশের কোনো কিছুই বাংলাদেশের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এই দেশের যদি কেউ নিয়ন্ত্রণ করতেও আসে বা এই দেশের কোনো কিছু যে কেউ যদি পরিচালনা করে, তাও দেখা যায় যে ভিন দেশের কোনো হচ্ছে অর্ডার বা মানে এটা কিভাবে, মানে এটা তুমি কিসের উপর বেসিস করে বলতেছো? এই যে তুমি যদি দেখো আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যে নির্বাচনের আগে দেশে আসতে পারতেছিলেন না, তিনি বলতেছিলেন না আমি এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল পাই নাই। তো তিনি তো হচ্ছে গ্রিন সিগন্যাল পেয়ে তারপর দেশে আসছেন। তার মানে কার গ্রিন সিগন্যাল সে পাইছে? দেশে এমন কে আছে? হ্যাঁ, সো এটা গুড কোয়েশ্চেন কিনা তোমার কি মনে হয়? অবশ্যই এটা গুড কোয়েশ্চেন। তো ধরো সে মানে গ্রিন সিগন্যাল, গ্রিন সিগন্যালটা তো হইতে পারে তিনি যে দেশে আর কি রাজনৈতিক আশ্রয় ছিলেন তাদের থেকে তো গ্রিন সিগন্যাল হইতে পারে। মানে ওকে ফাইন, এটা মানে কাদেরকে ইঙ্গিত করতেছো তুমি যে কার গ্রিন সিগন্যালে আসছে? এটা তারা তো আমাদের কাছে মনে হয় যে মানে সেটা তাদেরও ক্লিয়ার করা জরুরি। তারা স্পষ্ট করুক, আমরা এটাই চাই, কিন্তু ক্লিয়ার করলেন না। তবে আমাদের হাইপোথিসিস তো এটাই বলছে যে ধরো এটা বাংলাদেশ, আমরা আসলে বাংলাদেশের পলিটিক্সটা যেরকম দেখতেছি যে আওয়ামী লীগ বলো বা বিএনপি বলো, দুইটা দল বাংলাদেশের গণতান্ত্রিক পারপাস সার্ভ করতেছে যারা, ধরো তাদের কাছে মানে আমাদের কাছে এরকমটা মনে হয় যে এটা দুইটা জাস্ট আউটলেট এবং কোনো প্রডিউসার বা হচ্ছে কোনো একটা প্রোডাকশন বা কোনো একটা কোম্পানি তাদেরকে পরিচালনা করতেছে। তো একটা কোম্পানিকে জাস্ট হচ্ছে এই বাংলাদেশের মানুষ জাস্ট ভুয়া বলে বা হচ্ছে স্বৈরাচার বলে তাদেরকে হচ্ছে উৎখাত করছে। ধরো একটা আউটলেট, কোম্পানি না, আমি ধরতে বলতেছো এটা আর কি? হ্যাঁ আমি ধরতে বলতেছি তোমাকে যে একটা কোম্পানির দুইটা আউটলেট, সেই দুইটা আউটলেট থেকে একটা আউটলেটকে এই দেশের মানুষ স্বৈরাচার বলে বিতাড়িত করছে। আরেকটা আউটলেট কিন্তু ঠিক মতো চলতেছে, রান করতেছে। দিন শেষে কিন্তু মানুষ কিন্তু ওই আউটলেট থেকে তাদের যে প্রয়োজন বা নিডস প্রোডাক্ট কিনতেছে। তো দিন শেষে কি মানে ওই মানে আউটলেটের কোনো লাভ লস তো নাই, লাভ লসের হিসাব হচ্ছে কোম্পানির। বুঝতে পারছো? সো কোম্পানিটা ডিফারেন্ট। কোম্পানিটা আসলে কার? মানে আমাদের কাছে তো মনে হয় যে এটা তুমি যদি সালাউদ্দিন সাহেবকে দেখো, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তো তার অ্যাকশন বা তার ব্যাপারে কিন্তু অনেক রকম হচ্ছে মানুষের এরকম অ্যাজাম্পশন আছে যে সে কিন্তু শিলং ছিল। হ্যাঁ, শ্রীলঙ্কা তার একদম গুম করে করা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, জাইলে ছিল উনি। কিন্তু আমরা এটা মানে আমি জানি না গুম করে মানুষকে এত সুন্দর করে মানে সুসজ্জিত বাড়িতে রেখে শেখ হাসিনা রাখে এখন কিনা আমি কেমনে জানি না। আছে? সেম ভাবেই তো আছে নাকি? ও এটা অ্যাসাইলাম, আচ্ছা এটা গুম করছে শেখ হাসিনাকে, তুমি এটা বলতে চাও? না না, নট লাইক দ্যাট। আই ডোন্ট না না না, আমি সে গুম করতেছি না। আমি তোমার সাথে একমত পোষণ করতেছি আমি যে হচ্ছে যে ওইভাবে বলতেছি না। শেখ হাসিনা কিভাবে আছে আমি ওইটাই জাস্ট তোমাকে বলতেছি। শেখ হাসিনা যেভাবে ভালো আছে, শেখ হাসিনাকে যেভাবে তদারকি করা হচ্ছে, কেননা একটা দীর্ঘদিন যাবত একটা আউটলেট শেখ হাসিনা চালাইছে, হ্যাঁ, এবং হচ্ছে আর একটা আউটলেট চালানোর জন্য আর একটা মানুষকে এতদিন যাবত হচ্ছে পরিচালনা করছে বা আদর আপ্যায়ন করছে, এখন তাকে হচ্ছে পাঠাই দিচ্ছে আউটলেট দায়িত্ব নিতে, আউটলেটের ম্যানেজার ধরো।
তাই মানুষ সিরিয়াসলি মারবে আর কি। মারার কি আছে ভাই এখানে? আমরা তো এটাই চাই যে কেউ যদি মারতে চায় তাহলে কেন মারবে সেই প্রশ্নটা আগে করতে চাই। তুমি কেন মারবে আমার উত্তরটা দাও। পয়েন্ট। হ্যাঁ, তো এইটা হচ্ছে বিষয় যে তাহলে তোমার ওই যে হাদি ভাইয়ের বিচারের জন্য যে তোমাকে মারছিল শাহবাগে ফালায়া গাড়ির চিপার মধ্যে, আমরা দেখলাম যে পুলিশের যে মানে যেই স্টাইলে মারলো, মানে এইটা আসলে কেন মারছিল? এটার প্রশ্ন আমার কাছেও বেশ কনফিউজিং। না, এত কনফিডেন্টলি মানে দুইটা ব্রাঞ্চ বুঝাই দিলা এত সহজে, মানে বিজনেসের মানে পুরা, এইটা তো কনফিউজিং কেন নিজের জিনিসটা? আচ্ছা, মানে এটা একটু ভাঙা বলবা না? আচ্ছা, কেননা ধরো ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যাওয়ার আগে হ্যাঁ একটা মানে তাদের প্রতি যে মানে ধরো অ্যাক্টিভিস্টদের প্রতি তার যে ক্ষোভ ছিল সেটা সে ঝেড়ে গেছে। হ্যাঁ, মানে এটা কি আসলে সেন্স মেক করতেছে? এখন তোমাকে আমি এটা এবং এটা গণঅভ্যুত্থানের ফসল হিসাবে ওনারে আর কি যে ছাত্ররা বলি যে দেশের মানুষজন আস্থা করে দায়িত্ব দিচ্ছে, ওকে, তো ওনার অ্যাক্টিভিস্টদের উপরে কি ক্ষোভ থাকতে পারে যেই যার বিচারের জন্য লাইক শরীফ ওসমান হাদি ভাইয়ের মানে রাষ্ট্রীয় জায়গা থেকে ট্রিটমেন্টের একদম সর্বোচ্চ ট্রিটমেন্ট যতটুকু করা যায় চেষ্টা করছে রাষ্ট্র। এখানে অনেক প্রশ্ন থাকবে, ওইটা বাদ দিয়ে আমি বলতেছি। এরপর তাকে সম্মানিত করা হয়েছে মানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করে একদম ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদের সাথেই। সো আসলে মানে কি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কি থাকতে পারে? যদি ওই গাছটাই থাকতো তাইলে তো খুব যেনতেনভাবে এটা ধামাচাপা পড়ে যাইতে পারতো। শরীফ ওসমান ভাইয়ের, হাদি ভাইয়ের কি বলে যে কিলিং, তারপরে হচ্ছে ট্রিটমেন্ট অ্যান্ড আফটারওয়ার্ডস যেসব সিচুয়েশন আমরা দেখছি, ইনসিডেন্ট আমরা উইটনেস করছি। এখানে এখন শহীদ ওসমান হাদির ব্যাপারটা একটু ডিফারেন্ট। আচ্ছা, আমরা এটা বাদ আমরা এটা বাদ দেওয়ার বিষয় না, এটা বাদ দেওয়ার বিষয় না। বাদ দিলে লস, বাদ দেওয়া যাবে না, কোনো কিছু বাদ দিয়ে দেওয়া ঠিক হবে না। শহীদ ওসমান হাদি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অ্যাসেট বলতে পারো। এই প্রজন্মের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একজন মহান বিপ্লবী নেতা, এই প্রজন্মের নেতা। তুমি যদি ধরো যেমন মাওলানা ভাসানীকে যদি তুমি একটা প্রজন্মের নেতা বলো, শহীদ ওসমান হাদি হচ্ছে এই প্রজন্মের নেতা, মহান বিপ্লবী নেতা। সো তিনি ভারতীয় আধিপত্যবাদ কী জিনিস এটা কিন্তু তিনি মাত্র এই 1-1.5 বছরে এত সুন্দরভাবে বুঝিয়ে গেছে বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের মানুষকে বুঝিয়ে গেছে বাংলাদেশের রাজনীতিটা কিভাবে চলে। আমার মনে হয় না এরকমটা মানে গণ অভ্যুত্থানের পর বা গণ অভ্যুত্থানের আগে, মানে আমার বুঝ হওয়ার পর থেকে একদম ওপেনলি খুব ন্যাকেডলি এরকমভাবে কাউকে আমি বলতে শুনি নাই কখনো। মানে এর আগে কেউ বিরোধিতা করে নাই মানে? আচ্ছা ফাইন, তুমি আবরার ফাহাদের কথা যদি চিন্তা করো, সে এই আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে তিনিও একজন সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাকে কি করতে কি হয়েছে? তার একদম ছোট্ট স্ট্যাটাসের জন্য ব্রুটালি মেরে ফেলা হয়েছে একটা মানুষকে। একটা ছোট্ট স্ট্যাটাসের জন্য ব্রুটালি পিটায় মেরে ফেলা হয়েছে। আর সেইখানে আরেকটা মানুষ তারই লিগাসি ধরে ডিরেক্টলি বলতেছে ওপেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বারবার বলতেছে। এবং সে মানুষজনদেরকে এমনভাবে অ্যাকোমোডেট করে ফেলছে, অলমোস্ট বাংলাদেশের মানুষ এতটাই উজ্জীবিত তার দ্বারা যে সত্যি সত্যি আমার মনে হয় যে শহীদ ওসমান হাদি মানুষের মনে এমনভাবে জায়গা করে নিয়েছিল। শহীদ ওসমান হাদি বলার সাথে সাথে আমি হয়তো চলে আসতাম শহীদ ওসমান হাদির কাছে যে ব্রো লেটস গো, আমরা একসাথে যাই। হ্যাঁ, তার ডাকের অপেক্ষা আমরা সবাই ছিলাম। এমন একটা আবেগের জায়গা তিনি, বা হচ্ছে শুধু আবেগ না, এই জায়গায় হচ্ছে বিবেকটাও মানুষের সক্রিয় হয়ে গিয়েছে তার কথায়, তার প্রত্যেকটা সেন্টেন্সে, তার প্রত্যেকটা লজিকের জায়গা থেকে। তো সেইখানে যে আমাদের কথা বলতেছিল সেই মানুষটাকে নাই করে ফেলছে একটা দেশ থেকে। সেই মানুষটা এই পুরো পৃথিবীতে একটা এত হাস্যোজ্জ্বল একটা মানুষ যে এই কয়টা দিন আগেও এত হাসতে হাসতে এত কথা বলতেছিল, সে বলতেছিল হাসতে হাসতে সে গুলি খাওয়ার জন্য প্রস্তুত, সে মানুষটাকে নিয়ে গেল। মানে এই পুরো পৃথিবী থেকেই হচ্ছে তাকে নিশ্চিহ্ন করে ফেলা হইল। কী কারণ? কারণ একটাই যে সে বারবার এই কথাই বলতো যে দিল্লি না ঢাকা। সে এই কথাই বলতো যে আওয়ামী লীগের দীর্ঘ বছরের যে স্বৈরাচার এবং
শেখ হাসিনার ফেলে যাওয়া যে সিস্টেম, সেই সিস্টেমটা কিভাবে হচ্ছে ফল করছে এবং সেই সিস্টেমটা কিভাবে হচ্ছে দিল্লি থেকে পরিচালিত হয়, এই কথাগুলোই জাস্ট বলতেছিল। তো তাকে এই দেশ থেকে যখন মনে করছে তারা যে এই লোকটা থাকলে হয়তো আমাদের এই সিস্টেমটা আর চলবে না বেশি দিন, হয়তো এই লোকটাকে সেজন্য নিশ্চিহ্ন করে ফেললো। কিন্তু সেই স্বৈরাচারী সিস্টেম কিন্তু ঠিকই চলতেছে। তুমি জানো কি না, তোমার মনে আছে কিনা জানি না, আমার এই স্পষ্ট মনে আছে শহীদ ওসমান হাদি ভাই এইভাবে বলতো যে যে বিএনপি, হ্যাঁ বিএনপি যদি এই এখন বর্তমানে যেই মানে সিস্টেমটা আছে বাংলাদেশে চলছে, রান করছে, এই সিস্টেমে যদি বিএনপি হচ্ছে নির্বাচিত হয়, নির্বাচিত সরকার এসে সর্বোচ্চ 2 বছর, তার 300 আসনে যদি 300 এমপিও বিএনপি পায়, তারপর সর্বোচ্চ 2 বছরের বেশি চালাতে পারবে না, এমনভাবে বলতো। হ্যাঁ, ইভেন হচ্ছে ধরো এই যে তুমি দেখো যে তার যে কথা সেটা কিন্তু বাস্তবায়ন হতে চলেছে। তার কথার কিভাবে বাস্তবায়ন তুমি দেখো এটা প্রতিফলন কিভাবে ঘটছে। যে বিএনপি যেই এক্সপেকটেশন, শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া দল, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যে দল, তার সন্তান তারেক রহমান, তিনি হচ্ছে এই দলটা লিগেসিটা বয়ে নিয়ে যাচ্ছে। এখন তাদের হাতে বিএনপি চলছে। কিন্তু তুমি খেয়াল করছো কিনা, মানে বেগম জিয়ার সাথে মানুষ যেভাবে কানেক্টেড, শহীদ জিয়া রহমানের সাথে মানুষ যেভাবে কানেক্টেড, তাদেরকে আমি কখনো দেখিনি জনরায়কে উপেক্ষা করে এরকম কোনো অ্যাক্টিভিটিস করতে। দেখো এই যে জুলাই সনদ নিয়ে আমরা যে এবার ইলেকশনে আমরা যে ভোট দিয়েছি সবাই, গণভোট, একটা গণভোট হয়েছে না, এখানে প্রায় 69% মানুষ এটার পক্ষে রায় দিছে। তোমার 69% মানুষকে কি একদম হচ্ছে মানে তুমি ডিনাই করতে পারো? সুযোগ তো নাই। কিন্তু আমরা দেখি যে বিএনপি ক্ষমতা গ্রহণ করার পরেই এই মানুষগুলোর, এই 69% মানুষের যে রায় সেটাকে উপেক্ষা করছে ডাইরেক্টলি। মানে তোমার এই সালাউদ্দিন সাহেব গতকালকেরই তার একটা স্টেটমেন্ট আসছে যে আমরা নির্বাচনের আগে, ঠিক আছে, আমরা জাস্ট হচ্ছে সবার কথা মেনে নিয়েছি যাতে নির্বাচনটা যাতে হয়। ওকে, বুঝতে পারছি। তো এই কথা মানে কি, এটা তো একটা মুনাফিকি। হ্যাঁ, যে তারা এখন ঠিক মানে তাকে আমি একদম যে মিথ্যাবাদী সেটাও বলছি না, সে আবার স্বীকারও করলো এবং সেটা বাস্তবায়নও সে করতেছে এইভাবে যে তুমি দেখো যে এই যে গুম কমিশন, হ্যাঁ এগুলো বাতিল করে দেওয়া, এবং তার বাতিল বলতে তারা বলছে যে এটা আরো সুন্দর করে রিফর্ম হয়ে সুন্দরভাবে আসবে আর কি, মানে এটা তারা বলছে। হ্যাঁ, এবং বিচার বিভাগ থেকে শুরু করে সবগুলো দাপ্তরিক জায়গা থেকে নিজেদের মতো করে মানুষ সেট করা, হ্যাঁ মানবাধিকার কমিশন, এই যে টোটালি তাদের যেগুলো আমাদের প্রত্যাশা ছিল, মানুষ চাইছিল যে কেন গণভোটে হ্যাঁ দিব, কারণ এই চেঞ্জেসগুলো আমাদের দেশের দরকার, এই মৌলিক সংস্কারগুলো আমরা চাই যাতে করে আর কোনো মায়ের বুক খালি না হয়। আচ্ছা, একটা ব্যাপার না এই কথাটা তুমি বুঝে নাও। হ্যাঁ, মানে আমাদের কাছে অস্পষ্টতার জায়গা কোন জায়গায়, এই যে ধরো গণরায়কে উপেক্ষা করে, মানুষকে অবমূল্যায়ন করে, মানুষকে পাত্তা না দেওয়া, এই কাজগুলো একসময় শেখ হাসিনা করছে। এই কাজগুলো ঠিক আছে, তুমি দেখছো কিনা জানি না, যে সবাই যখন আমরা কোটা সংস্কার আন্দোলন 2024 সালের ঘটনায় যদি তুমি বলো যে আমরা সবাই রাজপথে নেমেছি কিসের জন্য, রাজপথে নেমেছিলাম আমরা যে আমরা কোটা সংস্কার চাই, স্পেসিফিক কোটা। হ্যাঁ, যে এই বৈষম্যমূলক হচ্ছে আচরণ তো করা প্রয়োজন নেই, মেধাবীরা যেন মেধার ভিত্তিতে তারা যেন হচ্ছে চাকরিটা পায়, এইটুকু চাওয়া। সেই জায়গা থেকে যারা আন্দোলনে নেমেছে তাদের কিন্তু মানে শেখ হাসিনা আন্দোলনে নেমেছে দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, ইভেন ছাত্রলীগের ছেলেরা পর্যন্ত আন্দোলনে নেমেছিল। হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন হচ্ছে আন্দোলনে নেমেছিল, আমাদের নিজের চোখে দেখা সবাই আপামর জনতা সমর্থন ছিল এই আন্দোলনে। কেননা যারা ভুক্তভোগী প্রত্যেকের রাস্তায় নেমেছিল। তো শেখ হাসিনা কি করছে, শেখ হাসিনা ওদের এইটাকে অ্যাড্রেস না করে, জনমানুষের এই আকাঙ্ক্ষাটাকে অ্যাড্রেস না করে কি বলল যে কোটা মানে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি দিব না, রাজাকারের নাতিপুতিরা পাবে কিনা। এই যে ফ্যাক্ট, সে জাস্ট ডিনাই করলো, একটা বিশাল জনগোষ্ঠীকে ডিনাই করলো, এবং হচ্ছে সে নিজের প্রয়োজনে নিজেদের জাস্ট হচ্ছে এই সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য মানুষদেরকে ইনকার করে দিল, নাকচ করে দিল। হ্যাঁ, নাকচ করে দিল। তো এই যে জনমানুষের রায়কে উপেক্ষা করা, এই উপেক্ষা করার একটা কিন্তু খুব বাজে ফিডব্যাক পাওয়া গেছিল শেখ হাসিনা। হ্যাঁ, একটা বাজে ফিডব্যাক পাইছে কি, এই দেশ থেকে তাকে বিতাড়িত হইতে হয়েছে। হ্যাঁ,
তার মানে তুমি কি সামহাও কোনো মানে আমি জাস্ট ওইটাই বলতে চাইতেছি, তুমি যেটা ইঙ্গিত দিতেছো আমি সেটাই আমি কোনো বলতেছি। ইঙ্গিত দিচ্ছি না, মানে আমি তুমি কি প্রশ্ন করতে চাও বলো? ইকুয়েশনটা বোঝার চেষ্টা করতেছি আর কি, যে ওকে আমরা একটু অন্য দিকে যাই। আমাদের কাছে আমরা এটাই হচ্ছে মনে যে হয়, আমি like- স্পষ্টই করি যে জনমানুষের হ্যাঁ। রায়কে উপেক্ষা করলে শেখ হাসিনার যেরকম অবস্থা হয়েছে জনমানুষ দেখিয়ে দিয়েছে, হয়তো বা বিএনপির কপালে এরকম একটা গিফট জুটে যেতে পারে, বলা যায় না। ওকে, আমরা কিন্তু পলিটিক্যাল আলাপে যাইতে চাই নাই, Okay, মানে আমরা ঠিক কি আছে। কেমনে ঢুকে পড়ছি জানি না, মানে আমি জানি না, এটা তো আলাপ হওয়ার কথা ছিল না এত ডিপলি। যাই হোক, তা তুমি আসলে নিয়ে আসছো এমন মানুষকে বা যে সদ্য পলিটিক্সে Okay. ঢুকছে, তো তুমি পলিটিক্যাল আলাপ দিবা না, তুমি এখন কি বুঝলাম না, হাওয়াই মিঠার আলাপ দিবা নাকি? সো এটাও একটা আসবো, হাওয়াই মিঠার আলাপটা আসবো। আমরা যেহেতু গণঅভ্যুত্থান নিয়ে আলাপ করতেছিলাম রনি, সেই গণঅভ্যুত্থানের একটা জায়গায় একটু যাইতে চাই আর কি। যেমন হচ্ছে যে গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে শুরুতে যখন রোকেয়া হল থেকে বা অন্যান্য হল থেকে যখন আমাদের ছাত্রী বোনেরা আর কি যে ছাত্রলীগ বিতাড়িত করলো, এরপর থেকে কাইন্ড অফ দেখা যাচ্ছে যে মানে আন্দোলনটার তীব্রতা ওই লেভেলে বাড়তেছিল আর কি। তো এরপর থেকে ছেলেদের হলের মধ্যে সায়েন্স ফ্যাকাল্টির হলের ওই সাইডগুলো, শহীদুল্লাহ হল, 21 হল, ওই সাইড থেকে, আর এদিক থেকে শহীদ সার্জন জহুরুল হক হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছে আর কি। ছাত্রলীগ বলতে আমি যদি একটু ডিটেল বলি, যে সেটা হচ্ছে যে ছাত্রলীগ ওই হলটারে তাদের ক্যান্টনমেন্ট বলতো, লাইক ক্যান্টনমেন্ট থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন ছবি ভিডিওতে, মানে ওইখানে সবচেয়ে বড় ভূমিকাটা রাখছিলা তুমি। মানে হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, মানে এটা কীভাবে পসিবল হয়েছে? মানে মানে এরকম একটা ক্যান্টনমেন্ট থেকে, যেমন ঢাকা সেনানিবাস থেকে তো সেনাবাহিনী খেদাই দেওয়া সম্ভব না, বাট ওইখান থেকে এটা কীভাবে সম্ভব হয়েছিল, যেটা আর কি পরবর্তীতে ট্রিগার করে অন্যান্য হল, ছেলেদের অন্যান্য হল যেমন বঙ্গবন্ধু হল, জসিমউদ্দিন হল, এই সাইড থেকে সূর্যসেন হল, 71 হল, মানে এটা তো লাইক স্প্রিংয়ের মতো ঘুরে ঘুরে একটা বসন্ত হয়ে গেল আর কি। ছাত্রলীগ খেদাও বসন্ত, পোলাপান তখন বলতেছিল আর কি। সেটা কেমনে পসিবল হয়েছিল? এই যে বৈষম্যমূলক একটা আচরণ হ্যাঁ। দীর্ঘ বছর যাবৎ, গেস্টরুম কালচার, গণরুম কালচার বিশ্ববিদ্যালয়ে চর্চিত হয়ে এসেছিল ছাত্রলীগের মাধ্যমে। এই অ্যাটেম্পটা যে 2024-এ ফার্স্ট টাইম, ব্যাপারটা কিন্তু এমন না। না, এর আগেও হ্যাঁ, এর আগেও হয়েছিল 2018 সালে 18 কোটা তো সংস্কার first আন্দোলনের year সময়। এর student আমরা, right. ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এক্স্যাক্টলি। তখন আমরা দেখেছিলাম যে কিভাবে রোকেয়া হল থেকে আপুরা সবাই রাস্তায় নেমে এসেছিল Same সেই pattern. রাতে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ওই যে তুমি আমাকে শুরুতেই বলছিলে না যে বারবার ফেল করতে দেখছো, জাম্প করতে দেখছো এইখান থেকে ওইখানে, এইখান থেকে ওইখানে। হ্যাঁ। তো 18 সালে এরকম হয়তো বা তুমি আমাকে রাস্তায় দেখেছো, একটু মনে করে দেখলে হয়তো দেখতে পারবা। আমার মনে আছে যে বাসের বাড়ি খাইছি আর কি, এখানে গেস্ট রুমে গিয়া মানে আমিও থাপ্পড় খাইছিলাম, এটা আমার মনে আছে যে কেন আমি ওখানে, আমার মনে আছে গেছিলা তুমি, হ্যাঁ, থাপ্পড় রাবার বুলেটও লাগছিল, রাইট, আমার মনে পড়লো কেমন। এক্স্যাক্টলি। তো ওইবার মানে ধরো আমাদের ওই যে আল্লাহ আমাদেরকে শিখায় প্রত্যেকটা ঘটনার মধ্যে থেকে শিখায়। তো 18-তে যে ভুলটা করছি বা যেটা পারি নাই, তো ওই অ্যাটেম্পটা হচ্ছে আমরা 24-এ নিয়েছি। অনেস্টলি যে 18-তে আমরা চেয়েছিলাম ধরো এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে তখন যেভাবে ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে বাস ভর্তি করে বিভিন্ন ইউনিট থেকে আউটসাইডে টোকাই ভাড়া করে নিয়ে আসছিল। হ্যাঁ, রাতে, মানে আমরা তো আমাদের চোখে দেখেছি কি বিভৎস ছিল সে রাত, আল্লাহ মনে আছে, মনে আছে। তো এটা তো হচ্ছে ওই জুলাইতেও হওয়ার কথা ছিল, গত জুলাইতেও হওয়ার কথা ছিল 2024-এ। প্যাটার্ন সেম। তারা হচ্ছে ওই তখন ঢাকা কলেজ থেকে, মিরপুর বাংলা কলেজ থেকে সব মানুষজন নিয়ে আসলো। হ্যাঁ, ছাত্রলীগের হাতে এই 24-এও কিন্তু ঠিক 18 সালে যেরকম চাপাতি দাকুরাল আর্মস ছিল, এবারও কিন্তু 24-এও ওইরকম আর্মস ছিল। তা আমরা দেখেছি কিভাবে আমাদের বোনেদের উপর তারা হামলা করেছে, মনে আছে কিনা। তো এত কিছুর পরেও যদি ছাত্রলীগের এই ধরো, মানে আমার কথাটা হচ্ছে যে মানে কি মোমেন্টামটা ঘটলো ওই সময়টাতে, মানে ছেলেপেলেরা সবাই রুম ভাঙচুর করে, মানে হলের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা পোস্টেড ছিল সবার রুম ভেঙে চুরে একদম, মানে এটা কিভাবে মোবিলাইজ করছো তুমি? আচ্ছা, মানে পাওয়ারটা কি ছিল আসলে? দেখো, একে তো হচ্ছে আমাদের মনের মাইন্ড খেয়েছে। হ্যাঁ, তার মধ্যে 18 সালের এক্সপিরিয়েন্স তো আছে। তার মধ্যে আবার হচ্ছে তুমি জানো, খেয়াল আছে কিনা, তখন আবু সাইদ প্রথম প্রাণ দেয়। রাইট, আবু সাইদ আমাদের ভাই মারা গেছে, আমাদের ভাই মারা গেছে, আমাদের সহযোদ্ধা মারা গেছে। তার মানে হচ্ছে শেখ হাসিনা কাউকে ছাড় দিচ্ছে না। তো
ও যেখানে পাওয়ারটা পাচ্ছে, পাওয়ার হাউস ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা তো সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদিও আমি এইভাবে হচ্ছে কোনোভাবে আমি এইভাবে সংজ্ঞায়িত করতে চাইনি বা করি না কখনো। তাদের বয়ান থেকে কিন্তু- আমি বলতেছি হ্যাঁ, তাদের বয়ান থেকেই বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ মানে ছাত্রলীগ যদি কোনোভাবে তাড়ানো যায় তাহলে হচ্ছে ওই মানে ছাত্রলীগ বল আর যেই দলই বল না কেন, যদি সরকারি দল বা শক্তিশালী যেই দলই আসুক না কেন, তাদেরকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করা যায় তাহলে ওই গভর্নমেন্ট আর বেশি দিন টিকবে না। এরকম কথা আছে, এটা সত্য যে ছাত্রলীগ ইতিহাসে তখন এটা হচ্ছে হয়ে আসছে। আওয়ামী লীগের পাওয়ার হাউস হিসেবে কাজ করেছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় জায়গাটা। সো পাওয়ার হাউস ভেঙে দিলে তখন তো হচ্ছে আর ওইটা ফাংশন করবে না, খুব স্বাভাবিক। সো আমাদের কাছে এটা মনে হয়েছে যে আগে এই ছাত্রলীগকে আমাদেরকে সরানো দরকার এই ক্যাম্পাস থেকে। জাস্ট এটার জন্য আমাদের ওই জুলাইয়ের ওই সময়টায় যখন সবাই রাস্তায় একসাথে ভিসি চত্বরে আমরা, স্পেশালি আমরা শহীদ মিনারে সবাই তখন, হ্যাঁ। হ্যাঁ আমরা টিসি দিয়ে ব্যাক করার চেষ্টা করছিলাম কিন্তু ওখানে পারছিলাম না। আগে হচ্ছে আসে পুলিশ, তার পিছনে ছাত্রলীগ রামদানি দাঁড়ায় আছে, আমসিনা দাঁড়ায় আছে। তো আমাদের কাছে মনে হলো যে আমরা জাস্ট রুটটা চেঞ্জ করি। তখন হচ্ছে আমরা ওইখান থেকে আমরা শহীদ মিনার থেকে আমরা যেখানে নাহিদ ভাইয়ানারা সবাই টিএসসি দিকে যাচ্ছিল, তো আমরা জাস্ট রুট চেঞ্জ করে আমরা ফুলার রোডে আসলাম। ফুলার রোডে আসার সময় হচ্ছে আমাদের যারা হলের স্টুডেন্টরা, আমাদের ভাই বোনেরা, ওরা যথেষ্ট সাহসী। তবে ওই দিন অনেকে আবার একটু কনফিউশনের মধ্যে ছিল যে আমরা তো অলমোস্ট হচ্ছে বের হয়ে আসছি হল থেকে, কিন্তু এখন যদি আমরা হলে যাই ছাত্রলীগ আমাদের প্রত্যেককে হচ্ছে আমাদের অ্যাটাক করবে, আমাদেরকে যে কোনোভাবে হোক আমাদেরকে ক্ষতি করবে। সো আমাদের হলে ফেরার জায়গা নেই, যেহেতু দেয়ালের পিঠ থেকে গেছে, আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তো তুমি আমাদের হয়ে সামনে আগাও। আমাদের হলের বন্ধুরাই, ছোটো ভাইয়েরা আমাকে বলতেছিল যে তুমি আমাদের হয়ে সামনে আগাও, হ্যাঁ তোমার নেতৃত্বে আমরা যেতে চাই। মানে ওই দিন আমার জাস্ট মনে হইতেছিল যে আসলে এরকম কিনা, আমি নিজে বিশ্বাস করতে পারতেছিলাম না। তো বললাম আচ্ছা ঠিক আছে চলো, বাসলে একলগে বাঁচবো, মরলে একসাথে মরবো, চলো আমার সাথেই চলো, হলে আমরা যাচ্ছি। সো হলে যখন আমরা হচ্ছে স্লোগান দিতে দিতে কোটানা মেধা আপোষনা সংগ্রাম স্লোগান দিতে দিতে হলে যাচ্ছিলাম, হলে যাওয়ার সময় দেখলাম আমাদের সবার এই যে ঐক্যবদ্ধ স্লোগান, এই ঐক্যবদ্ধ স্লোগানের জাস্ট সুরে বা এটার একটা পাওয়ার আছে আলাদা, এবং সেই পাওয়ারের গতির কারণে হয়তো হল থেকে ছাত্রলীগ যেভাবে পারছে ওইখান থেকে ছাত্রলীগ পালায় গেছে। এবং আমরা রাতে যেই ঘটনা ঘটছে, আমরা রাতে আমাকে হলের পোস্ট ডাক দিয়েছিল, আমরা সবাই আমার রুমে, আমাদের রুমে বসে আমাদের যে হলের যারা অ্যাক্টিভিস্ট, মানে অ্যাক্টিভিস্ট বলতে আমাদের সহযোদ্ধা যারা কোটা সংস্কারের রাস্তায় নেমেছে, সবাই হচ্ছে আমার রুমে আসতেছে, বারবার আসতেছে যাচ্ছে। তো এর মধ্যে আমাদের প্রবোস্ট এটার ভালো করে খোঁজখবর নিয়েছে যে কীভাবে মোবিলাইজ হচ্ছে। তো তখন আমাকে প্রবোস্ট কল দিল যে তুমি একটু দেখা করো আমার সাথে। দেন আমি ওনাকে বললাম যে স্যার কী কারণে, একটু সামনাসামনি আসো কথা বলি। তো আমি ওইটা আবার রেকর্ড করে সবাইকে শোনাচ্ছিলাম যে স্যার আমাকে ডাক দিয়েছে। তখন তোমার সাথে সাথে ইয়ারা স্লোগান দিতে দিতেই যাচ্ছিল আর কি, যেটা আমি যতটুকু ভিডিও দেখে মনে করতে পারি আর কি। এক্স্যাক্টলি। তো স্যার হচ্ছে ডাকলেন, ডাকার পর খুব সম্ভবত আমরা ততক্ষণে তো আমরা জেনে গেছি যে অলমোস্ট ডিজিএফআই এনএসআই আমাদেরকে মার্ক করে রাখছে যে কাকে কাকে কখন কোথায় কীভাবে উঠায় নিবে। এটা মোটামুটি আমাদের কাছে ইনফরমেশন আসা শুরু করছে, কারণ এর আগের রাতে আমি একটা কাণ্ড করে বসে আমি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছি যে এমন একটা কপট। রাইট, এটা নিয়ে আমি বলতাম যে আসলে রাইট, এটা পরে আসতেছে, এটা একটু শেষ করে দাও। ওকে ফাইন। তো ওই রাতে জাস্ট ঘটনাটা ঘটে এরকম যে আমরা জানি যে আমাদের পরিস্থিতি কী হতে পারে বা পরিণতি কী হতে পারে। তো ঘুরে দাঁড়ালেই শেষ। So, ব্যাক করলে শেষ। হ্যাঁ, পিছনে ব্যাক করার কোনো সুযোগ নেই, আমাদেরকে সামনে আগাইতেই হবে। তো আমাদের কাছে মনে হয়েছে স্যার আপনি কেন ডাকছেন। ডাকার পর স্যার আমাদেরকে জাস্ট নেগোশিয়েট করতে বললো যে ওরা ছাত্রলীগের ওরা হলে আসতে ভয় পাচ্ছে, তোমরা আবার কেউ কিছু করো না। তো আমরা যখন এটা বুঝতে পারলাম যে আসলেই ভয় পাচ্ছে, তাহলে আর কি করা আছে, তার মানে বুঝলাম তার উপরে আবার তো আমরা বুঝলাম যে না, আমাদের কাছে এখন আমাদের হাতে আমাদের কোর্টে বল আসতেছে, এবার আমাকে জোরে একটা হাঁকায় বাড়ি দিতে হবে। দেন আমি সবাইকে আস্তে আস্তে করে সবাইকে বললাম যে স্যার হচ্ছে নেগোশিয়েট করার জন্য ডাকছে, তোমরা যেখানে আসলো তো স্যারের রুমে আসো। দেন ওখান থেকে শুরু করলাম যে মানে আমরা মানে ওইখানে স্লোগান শুরু হলো। স্লোগান শুরু হওয়ার পর হল থেকে প্রত্যেকটা কোনা থেকে প্রত্যেকটা রুম থেকে শিক্ষার্থীরা সবাই এসে জড়ো হওয়ার পর ওখানে মানে ওই রাতে আমি দেখেছি শহীদ সার্জন জোর কলেজের শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইভেন সারা বাংলাদেশের শিক্ষার্থীরাই যেইভাবে তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে যে দিস ইজ দ্য রাইট টাইম। এইবার যদি আমরা এই মেরুদণ্ডটা, এই সোজা শক্তিশালী মেরুদণ্ডকে একবার কাজে লাগাতে পারি, এই গভর্নমেন্ট কোনোভাবে আর টিকবে না। সো এই জাস্ট এইটুক বিশ্বাস কেন যেন তৈরি হয়ে গেছে, এবং মনে হয়েছে যা হয় হোক দেখা যাবে, যদি মেরে ফেলে অন্তত সর্বোচ্চ ট্রাইটা করতে চাই, কারণ আমার মরতে তো হবেই। হ্যাঁ, সো ওই সময় আমরা যখন সবাই একসাথে হলাম, একসাথে হওয়ার পর আমাদের বন্ধু তোমার ইমরান, তারপর হচ্ছে আলিম রাজি, সুজন,
হ্যাঁ, হলের আরও অনেক ছোট ভাইরা আছে, হ্যাঁ, ওরাও সবাই একসাথে আসলো, এগিয়ে আসলো, মিথুন, আলামিন, ওরা সবাই আসলো। আসার পর দেখলাম যে ওই রাতে আমরা সবাই একসাথে হয়েছে এবং স্যারকে আমরা ধরেছি, স্যার আপনি একটা কাজ করেন, যারা এই যে মেয়েদের উপরে হামলা করলো, আপনি বলেন যে হলে আর কোনো ছাত্র রাজনীতি চলবে না, ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে বা কোনো রকম ছাত্র রাজনীতি আর চলবে না, এটা আপনি লিখিত দেবেন আমাদেরকে। তো এখন উনি তো দিবে না, উনি মানে খুব গড়িমসি করছে। তো এই এক পর্যায়ে হচ্ছে সব শিক্ষার্থী আরও মানে খেপে গেল যে উনি দিবে না কেন। ঠিক আছে, সব হলে কম বেশি দেখি যে এইটা একটা ভাইব শুরু হয়ে গেছে, যে অলমোস্ট হচ্ছে তখন রোকেয়া হলে শুরু হইলো। তো আমাদের সবাইকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখো ভাই, যে এটা সত্য কথা যে ছাত্রলীগের ক্যান্টনমেন্ট খ্যাত যে জহু হল, এই জহু হলে নাকি ছাত্রলীগ একসময় তোমার এই ছাত্রলীগ নাকি একা একজন রিভলভার নিয়ে ছাত্রদল ক্ষমতায় থাকা সময়ও ছাত্রদল কখনো ঢুকতে পারে নাই জহু হলে, একা একটা রিভলভার নিয়ে নাকি ছাত্রলীগ হচ্ছে ফায়ার করতে করতে, হ্যাঁ, সে ছাত্রদল তারাই দিছে, এরকম ঘটনা আমরা শুনেছি। তো সেইখানে আর কি আমাদের কাছে মনে হলো যে এই টেরোরিজম তো আর চলতে পারে না, এটাকে ভাঙার এখনই সময়। সবাইকে এটা বোঝানো যখন সক্ষম হলাম, তখন শিক্ষার্থীরা এই টোটাল ব্যাপারটা তারাই হচ্ছে এটাকে দায়িত্ব নিয়ে নিল এবং টোটালি তারা হচ্ছে তাকে বাধ্য করলো এক সময়। তার মধ্যে আবার সায়েম নামের হচ্ছে সায়েম, ছাত্রলীগের সায়েম, আরও কয়েকজন ছিল, ওরা এসে হল গেটে আসলো, এসে একটা ককটেল ফাটালো। এইবার তো আর কোনো কথা নেই। এবং পরে আমরা জানতে পারলাম যে ওই হল প্রভোস্ট তিনি হচ্ছে বাইরে গিয়ে এদের সাথে আঘাত করে আসছে। হ্যাঁ, এবং দেন আমরা সবাই মিলে এর কাছ থেকে আমরা সবাই ওনাকে যখন বুঝতে পারলাম, এবং আমরা অনেক স্পষ্ট ভয়েস রেকর্ড শুনতেছিলাম যে তিনি ওদের সাথে কথা বলছিলেন, এই তোমাদের না আসতে মানা করছি, তোমরা এখন কেন আসছো? তার মানে পরে আসতে প্রফেসর তাদের সাথে মানে ছাত্রলীগের সাথে কথা বলতেছিল, যে আগে কথা বলতেছিল। হ্যাঁ, সো আমরা বুঝতে পারলাম যে এনার কোনো না কোনো আঘাত চলছে। দেন আমরা ওনাকে সবাই মিলে একসাথে যে আপনাকে এখন এটা করতে হবে, আমরা সবাই চাই। যখন সবাই চায় তখন হচ্ছে তিনি বাধ্য হলেন এটা করতে, এবং তিনি দিলেন। এবং দেখতেছি যে কম আস্তে আস্তে প্রত্যেকটা হলে শুরু হলো, পর্যন্ত দুপুরের মধ্যে সব হল হয়ে গেছে এবং ছাত্রলীগ ওই রাতে বিতরিত হইলো আর কি, সকাল পর্যন্ত হয়ে গেছে। মানে এটা তো গেল ক্যাম্পাসের জায়গা থেকে, মানে ওভারঅল মানে গণঅভ্যুত্থানে মানে আমরা দেখছি যে তোমার বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা ছিল, যে এক সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ইন্সপায়ার করার জন্য ভিডিও, তারপর ইসিবি চত্বরে ওইখানে ভিডিও দেখা গেছে। তারপরে হচ্ছে যে আমি যদি ভুল না করে থাকি, মার্চ ফর জাস্টিসের দিনটাতে আর কি অনেক বেশি দেখা গেছে যে ওইখানে যে তুমি ওইখানে স্লোগান দিচ্ছিলা, পুলিশ তোমাকে নিয়ে যাইতেছিল, সেই জায়গা থেকে আমাদের এই সাংবাদিক মতিন ভাই এবং আইনজীবীরা, এবং ওর সাথে ওই যে হিরোইক ব্যাপারটা, মানে ওইটা চিন্তা করলে মানে ওই সময় আসলে কি ঘটছিল, মানে ওইটা কেমনে হয়েছিল, এটা যে এতগুলা পুলিশ আসতে ধরে নিতে, মানে ওই সময়টা কিভাবে গেল আর কি। দেখুন, তখন তো তোমার এটা তো সত্য কথা যে তখন দেখা গেছে যে সাংবাদিকরা হচ্ছে মোটামুটি আমাদেরকে চিনতো, জানতো, কারণ রেল আন্দোলনের একটা অভিজ্ঞতা অলমোস্ট হয়ে গেছে। রেল আন্দোলনের মাধ্যমে দেশে একটা পরিচয় মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে, যে মানুষ জানে যে আমার মহিউদ্দিন রানী নামে একটা মানুষ আছে, এবং মানুষ তার কথা জিজ্ঞেস করে, শুনতে চায় যে সে কী বলছে, তার অপিনিয়ন কী। আমরা এটা যখন বুঝতে পারলাম, তখন আমাদের কাছে মনে হয়েছে যে জুলাই যে কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনটা তো যৌক্তিক আন্দোলন। তো এর আগেও তো আমরা সব রকম যৌক্তিক আন্দোলনগুলোতে পাশে থাকার চেষ্টা করেছি, এবং সেখানে আমরা পারলে পাশে দাঁড়াইছি। ইভেন তুমি যদি দেখো পরিচয়টা হাসনাত ভাইয়ের রেজিস্ট্রার বিল্ডিং আন্দোলন, রিফরমেশন আন্দোলনে, তো ওইখানে হচ্ছে হাসনাত ভাইয়ের সাথে মোটামুটি সব, মানে তখনই হচ্ছে তখন গেছে, তারপর উমামা, ওরা তো ওই সময় সবাই ছিল রাজনীতিই করে ক্যাম্পাসে, মোটামুটি ওই সময় তাদের সবার সাথে পরিচয় হয়ে গেছে আর কি। হ্যাঁ, তখন যদিও আমার অবস্থান ছিল ভাই ধরি মাছ নাচুই পানি, অনেস্ট কথা, কারণ মানে তখন শেখ হাসিনার রেজিমটা এরকম যে যখনই পারছে তখনই হচ্ছে উঠাই নিয়ে গেছে। তো ওর মধ্যে তুমি আন্দোলন করছো, তো তারপরে এত ভয় ছিল? ভয়ের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৌশলী হওয়া। ওকে, তুমি যতক্ষণ পর্যন্ত ভাই, আমি কোনোভাবেই তোমাকে ইন্সপায়ার করবো না, তুমি যাই হচ্ছে গুলির সামনে দাঁড়ায় তুমি বুক পাইতে দাও, তারপর মরে যাও। সরি, আবু সাইদ যেটা করেছে সাহসী কাজ করেছে, দুর্দান্ত কাজ করেছে, ওইটা দেশের প্রয়োজনে করেছে। কিন্তু আবু সাইদ হয়তো চলে গেছে, কিন্তু ভুগতেছি তো আমরা, কষ্টটা তো আমাদের হচ্ছে, আমাদের একটা ভাই নাই। মুগ্ধ চলে গেছে, কষ্ট তো আমাদের হচ্ছে, আমাদের ভাই নাই। এই যে শতাধিক মানে সহস্রাধিক মানুষ মারা গেল, তারপর হচ্ছে কত মানুষ হচ্ছে মানে জাস্ট অঙ্গহানি হইল, কষ্টটা আমরা পাইতেছি যে আমাদের মরে যাওয়ার কথা, কিন্তু মরে গেল আমাদের ভাইরা, যারা হচ্ছে
টোটালি ইনোসেন্ট কিছু মানুষ চলে গেল পৃথিবী থেকে, কিন্তু আমরা বেঁচে আছি। কিন্তু এখন আমাদের যে কষ্টটা, এটা তো আমরা ফিল করতেছি না, যে আমরা স্বজন এই যে মানে আমরা যে আমাদের ভাই হারাইছি, এখন আমি এক্সপ্রেস করতে পারতেছি, আমার কষ্ট হয়ে যাইতেছে, আমার বলতে কষ্ট হইতেছে। কিন্তু যে চলে যায় তো সে চলে যায়, কিন্তু যে থেকে যায় কাছের মানুষরা, তার মা বোঝে, ভাই বোঝে যে কতটা কষ্ট হয়, কতটা বেদনা এটা, হ্যাঁ, যে প্রিয় মানুষটা চলে গেছে। তো সেইখান থেকে ধরো মোটামুটি রেল আন্দোলনের সময় তো অনেক রকম এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন বুঝলাম যে এই দেশে যদি টিকে থাকতে হয় কৌশলী হওয়ার বিকল্প কোনো কিছু নাই। তো আমি তোমাকে কখনোই বলবো না যে তুমি ভাই মানে যা গুলি খেয়ে মরে যাও। হ্যাঁ, এই মানে ধরো হাদি ভাই চলে গেল, পৃথিবী থেকে চলে গেল, কিন্তু উনি মেরে ফেলছে। হ্যাঁ, এই যে মেরে ফেলছে, যে এই একটা লোককে হাদি ভাই মরে যাওয়াতে কিন্তু মানে এই দেশের মানুষের খুব বেশি একটা লাভ হয়ে গেছে এমন না। হাদি ভাই বেঁচে থাকলে লাভটা বেশি হইতো। হ্যাঁ, হাদি ভাই বেঁচে থাকলে বেশি লাভ হইতো, আবু সাইদ যদি বেঁচে থাকতো বেশি লাভ হইতো। আমাদের চাওয়া যেত ভাই তুমি বেঁচে থাকো, তুমি মরে গেলে আমাদের একটা মানে সহযোদ্ধা কমে গেল, আমাদের তুমি মরে গেলে আমাদের একটা লিডার কমে গেল, আমাদের পথ প্রদর্শক কমে গেল। এই শক্তি থেকে কি শক্তি সঞ্চয় হয়েছে বলতে পারো, এবং আমার কাছে এটাই মনে হয়েছে যে আসলে এখন বলতেও কষ্ট হইতেছে। ওকে ওকে, মানে আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে মানে ইয়াতে যাই একটু, কি বলে যে গণঅভ্যুত্থানের আফটার দ্য রেভুলেশন তো আমরা বলতে পারতেছি না, কেউ বলতেও দিতেছে না, গণঅভ্যুত্থানটা আমরা বলতে পারতেছি আর কি। তো গণঅভ্যুত্থানের পরে আমরা দেখছি যে তোমাকে হয়তো একটা দুইটা আন্দোলনে দেখা গেছিলো, যাই আমার যদি আমি যদি স্মরণ করতে পারি, সেটা হচ্ছে যে পুলিশ সংস্কার আন্দোলন একদম গণঅভ্যুত্থানের ইমিডিয়েট পরপরই। এরপরও হয়তো দুই একটা জায়গায় বিভিন্ন ছোটোখাটো আন্দোলন দেখা গেছে। বাট এর পরবর্তী সময়ে মানে মহিউদ্দিন রনিরে মানে মানুষ কোথাও দেখতে পায় না, এবং দেখতে পায় না মিনস হচ্ছে যে একটা তখন যখন সরকার গঠন হইতেছে, ইউনূস স্যার দেশে আসলো, দায়িত্ব নিল, ওই সময় তোমার দেখা গেল না, ইয়াতেও দেখা গেল না। বাট এর পরবর্তীতে একটা ইয়ে উঠছিল যে রেল অ্যাডভাইজার হিসাবে মহিউদ্দিন রনিকে চাই, এরকম একটা ব্যাপার চলে আসলো। তো ওই যে একটা বিশাল একটা টাইমের পরে গিয়ে দেখা গেল যে তুমি আর কি হজে গিয়ে আর কি আবিষ্কার হইলো যে তুমি আর কি হজে গেছো। মানে এটা আসলে মানে ওই সময়টাই কই গেছিলা হারায়া? ওই সময় তো আমি ডিপার্টমেন্টে ছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে জুলাই, বা তুমি যদি জুলাইয়ের আগে যে আন্দোলনগুলো দেখো, রেল আন্দোলন দেখো, 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন দেখো, এই সকল আন্দোলনে যখনই গিয়েছি তখনই কোনো না কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের দ্বারা একটা প্রবলেমের মধ্যে পড়ছি, অ্যাটেন্ডেন্সের ইস্যুর কারণে হয়তো পরীক্ষায় বসতে পারিনি। এখানে আমি একটা নোকতা দিয়ে রাখতে চাই আর কি, যে হচ্ছে যে 17-18 সেশনের স্টুডেন্ট এখনো রানিং কিভাবে থাকতেছে, এটা তুমি এটার সাথে তুমি বলবা আর কি, এটার সাথে ফাইন। তাহলে এটাই বলে দিই যে ধরো এই আন্দোলন যখন করতে গিয়েছি তখন আমাদের রেলের তুমি একদম সিম্পলি দেখো যে রেল আন্দোলনে যখন গিয়েছি, 18 কোটা সংস্কার আন্দোলনে যখন গিয়েছি, তখন তারা ডিরেক্টলি হয়তো বা আমাকে পুলিশের মানে ধরো থানায় নিয়ে গিয়ে টর্চার করছে, এই ভিডিও হয়তো বা তোমাদেরকে দেখায় নাই, কিন্তু তারা আমাদেরকে যেইভাবে ক্ষতিটা করছে সেটা হচ্ছে সিস্টেমে আটকে দিয়েছে। ওকে, সিস্টেমে কীভাবে আটকালো, যে অ্যাটেন্ডেন্সের ইস্যু দিয়ে পরীক্ষা বসতে দিল না, পরীক্ষা দিতেই দিল না। আমরা কিন্তু গিয়ে রিকোয়েস্ট করেছি, ধরো ছাত্রলীগের অন্য কোনো কেউ যদি, আমরা দেখছি তো, হ্যাঁ তোমরা দেখছোই, হয় এটা যে ধরো প্রেম করে বেড়াচ্ছে সারা বছর, ঠিক আছে, সে হচ্ছে পরীক্ষার সময় তার মানে 1-2% মানে অ্যাটেন্ডেন্স নিয়েও সে যায় হচ্ছে স্পেশাল রিকমেন্ডেশনে পরীক্ষা দিতে পারছে, কিন্তু আমরা তো অন্যায় কিছু করি নাই। তো সেইখানে গিয়ে আমরা ভিসি স্যারকে আমি বলেছিলাম যে স্যার আমি একটু পরীক্ষা দিতে চাই, আমাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। সে ডিরেক্ট বলছে, বাবা আন্দোলন করার সময় মনে ছিল না এগুলা, এমনি বলছিল ডিরেক্ট এই কথা বলছে যে আন্দোলন করার সময় মনে ছিল না। তার মানে সিস্টেমে তারা আটকে দিয়েছে আর কি। তো দেখা গেছে যে আমার লস হয়ে গেছে, আমি 2 বছর আমার লস হয়ে গেছে, তার মধ্যে করোনা তো একটা বড় ধরনের লস হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তো যার কারণে এখন পর্যন্ত আমার মাস্টার্স রানিং আছে। তো সেখানে দেখা গেছে যে জুলাইয়ের পর আমাদের কাছে এটাই মনে হয়েছে যে স্রোতে গা ভাসালে দিন শেষে লস। তখন আমার কাছে এটাই মনে হয়েছে যে আমি নিজে প্রিপেয়ার্ড না, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে ধরো আমি তো স্টুডেন্ট বা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স নিয়ে পড়াশোনা করছি, তো দিন শেষে দেশের সংস্কৃতি বা সাংস্কৃতিক যে বিপ্লব, সেখানে আমার রোল প্লে করা গুরুত্বপূর্ণ। আবার যাম। তো
তো সেখানে গিয়ে আমি আগে গুরুত্বপূর্ণ বিষয় এটাই মনে হয়েছে যে এখন যদি আমি কোনো দায়িত্ব নেই আমার দ্বারা একটা ভুল হইতে পারে। কেন তোমাকে অফার করছিল কেউ দায়িত্বের জন্য? হ্যাঁ, অনেক রকম অফারই তখন আসা শুরু করলো। তো আমি তোমাকে জাস্ট এটাই বলবো যে ওই সময় যদি কোনো রকম দায়িত্ব নেই তখন আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। এবং আমার কাছে মনে হয় যে কোনো হ্যাঁ যেই মানুষটা দক্ষ না সেই মানুষটা যদি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে যায় তখন দেশের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, অনেক মানুষ সাফার করতে পারে। হ্যাঁ, আমি যেহেতু অন্য মানুষকে প্রশ্ন তুলছি আগে সবার আগে আমার নিজের উপরে প্রশ্ন তোলা জরুরি। তো সেই জন্য আগে নিজেকে তৈরি করাও জরুরি। তো তখন ডিপার্টমেন্টে পড়াশোনা শুরু করলাম ঠিকমতো, লাইব্রেরিতে গেলাম, জানো হয়তো বা নাটক ডিরেকশন দিচ্ছি জুলাই নিয়ে। হ্যাঁ, জুলাই নিয়ে নাটক ডিরেকশন দিয়েছিলাম। তারপর হচ্ছে একটা বই লিখলাম, আপসনের সংগ্রাম, বই জুলাই 24 আপসনের সংগ্রাম। তো এইরকম কাজকর্ম এবং নিজেকে প্রস্তুত করার জন্য যেই পড়াশোনাটুকু দরকার সেই পড়াশোনাটুকু তার করা মানে শুরু ওই করলাম। পুরো সময়টাতে তুমি তোমার নিজের পড়াশোনা, নিজের ডেভেলপমেন্ট এবং একটা বই লেখা, যে অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি থেকে লেখক মহিউদ্দিন, একটা বই লেখা, এগুলো করে গেছে। এগুলো করেছি। ওকে, এবং এটার জন্য ভাই একটা সময় লাগে ভাই, এটা এমনি এমনি করে ফেলা একটু টাফ, কারণ আমার জন্য প্রথম সব কিছু। তো মনে হয়েছে যে ধরো যদি খুব প্রো হয়ে যেতাম তাহলে হয়তো এত সময় লাগতো না, কিন্তু সময় একটু বেশি লেগে গেছে, বুঝতে পারছি। এবং নিজেকে তৈরি করলাম আর কি। এই একটা মানে আমি একটা মানে কি বলে যে অপ্রিয়, মানে ভীষণ অপ্রিয় একটা প্রশ্ন করবো আর কি। সেটা হচ্ছে যে মানুষ, তোমার হজের ব্যাপারটা আমি বলতেছিলাম যে হজের যে ইয়াকো যখন করলা, যে হজে যে যাচ্ছি, তখন মানুষের প্রবল আগ্রহ যে এই ছেলেটা গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি ধান্দা ফিকির করছে, এইটা এত টাকা কামাইছে, এই করছে সেই করছে, চা বিক্রির টাকাই ওখানে গেছে গা, তারপরে হচ্ছে যে কি এইখান থেকে টাকা লইছে, হলের এইটা করছে, হলের বাইক ইয়া করছে। আসলে যেটা মানুষের জানতে চাওয়া যে মহিউদ্দিন রনির মানে ওই সময়কার মানে এটা করার জন্য তো নিশ্চয়ই বেশ ভালো একটা টাকা গেছে আর কি, সেই টাকার সোর্স এবং বর্তমান যে মহিউদ্দিন রনি চলাফেরা করতেছে, যে লাইফস্টাইল বা যেভাবে চলতেছে, যা যা কাজের কথা বললা, রাজনীতি, তো সব মিলে আসলে মহিউদ্দিন রনির সোর্স অফ ইনকাম এইটা নিয়ে মানুষের খুব বেশি প্রশ্ন দেখতেছে আর কি। মানে এই ব্যাপারটা একটু ভাঙা বলবা নাকি? এই ব্যাপারটা দেখো, জুলাইয়ের পরে সবচেয়ে আমার জন্য কঠিন কাজ যেটা ছিল সেটা হচ্ছে অনেক টাকার অফার রিফিউজ করা। ওকে, তার আমার হলে মানুষ টাকা নিয়ে আসতো, তখন এই ব্যাপারগুলো আমার জন্য ছিল খুবই নতুন। হ্যাঁ, যে কি ব্যাপার মানুষ তদবিরের জন্য আমারে তো কিছু দিতে পারছে ভাই, এটা আমি ফাইন, মানুষ টাকা নিয়ে আসতো যে ভাই তদবিরের জন্য অমুক ডিসি, অমুক এসপি, অমুক বিচারপতি। এখন বলি আমি তো এগুলোর সাথে ইউজ টু না, বা আমি এগুলোর সম্বন্ধে জানি না যে এগুলো কারা করতেছে, এগুলো কেন এগুলো আমার কাছে মানুষ আসতেছে। তখন বুঝলাম যে আসলে সিস্টেমটা এরকম, যে মানুষ নাকি হচ্ছে এরকম ডিসি। তোমার হলে মনে হয় কেউ 2টা গরু দিয়ে গেছিল, রাইট? আমি যদি ভুল না করি, আমি একটা নিউজ দেখছিলাম যে 2টা গরু দিয়ে গেছে হলের কোনো একটা প্রোগ্রামে। এইখানে তুমি এমনভাবে সুইচ করতেছো। আচ্ছা ফাইন, আমি বলতেছি যে হলে গরু সেটা একটা স্পোর্টসে। ও আচ্ছা, ওকে, হলে একটা স্পোর্টসে, সেটা হচ্ছে আমাদের সিগনেচার গ্রুপের একটা বড় ভাই। তো আন্দোলনের সময় তারাও আমাদের আন্দোলনের সহযোদ্ধা ছিল। ওকে, হ্যাঁ, যাদেরকে আমি রাজপথে পেয়েছি। তো এই যারা ধর আন্দোলনের সহযোদ্ধা, তো তারা তো আমাদেরকে মানে কীভাবে আপ্যায়ন করবে, বা একসাথে মরতে গেছে যে মানুষজনদের সাথে, তো তারা তো মানে নিজের ফ্যামিলি মেম্বার মনে করে সামহাও। এবং আমরা এই ফিল করি ধরো তারা কিছু দিতে চায়, গিফট করতে চায়, এটা দিতে চায় ওটা দিতে চায়, তখন আমরা আসলে ডিনাই করি যে ভাই আমার এখন লাগতেছে না, কিন্তু যদি কোনো দিন লাগে আমি বলবো। হ্যাঁ, তো এই যে স্পোর্টসের সময় হলে স্পোর্টস শুরু হলো, তো স্পোর্টসের আগে আমাদের হলে যারা জুনিয়ররা আছে তো তারা এসে বলতেছে যে ভাই অমুক হলে তো গরু খাওয়াচ্ছে, আমাদের হলে তো বাজেট নাই, গরুর ব্যবস্থা যদি একটু করে দিতে, স্পন্সর ম্যানেজ করে দিতে। এখন এসে রিকোয়েস্ট করতেছে একাধিকজন সবাই মিলে যখন রিকোয়েস্ট করে, তখন ব্যক্তি লজ্জা বলে তো একটা ব্যাপার আছে, চক্ষু লজ্জার দায়ে ধরো হচ্ছে ওই ভাইকে ফোন দিলাম যে ভাই আপনি তো অনেকবার বলছেন যে কিছু খাওয়াবেন, কিন্তু আমি তো খাইলে মানে শুধুমাত্র গরু মাংস না, আমি তো একটা আস্ত গরু খেতে চাই, আপনি খাওয়াবেন কিনা? তো ভাই বলছে তুমি কখন নিবা বলো, আমি তোমাকে এখন দিয়ে আসতেছি। বলছে যে ভাই অসুবিধা নেই, আমাদের হলে তো স্পোর্টস, আমাদের ছোটো ভাইরা আপনার সাথে সবাই দেখা করতে যাবে, যদি সম্ভব হয় ওদেরকে যদি একটা কোনোভাবে স্পন্সর ম্যানেজ করে দেওয়া যায় একটা গরুর,
তাহলে খুবই উপকার হয়। তো বলছে আমাদের নিজেদের অ্যাগ্রো ফার্ম আছে, তুমি কোনো চিন্তা করো না, সবচেয়ে বড় গরুটা তোমার হলে যাচ্ছে। তো তিনি তখন বড় গরুটাই দিয়ে গেছে। সমঝোতায় দিয়ে গেছে। সমঝোতা, এখন ধরো যদি বলো সমঝোতা, তুমি তাহলে স্পন্সরগুলো কিভাবে হয় হলের? আই গট ইট, জাস্ট হলে স্পন্সরগুলো তোমরা কিভাবে পাও? হ্যাঁ, কোনো না কোনো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, পরিচিত বড় ভাই, সে একটা কোম্পানিতে বুঝতে আছে, got it. তখন তোমরা তার কাছে গিয়ে রিকোয়েস্ট করো যে ভাই আমাদেরকে স্পন্সর দেন, হ্যাঁ বিপদে আপনার পড়ছি, কোম্পানি থেকে। সমঝোতা বললা। না না, তুমি সমঝোতা যদি বলতে চাও, আমি তোমাকে সেটাই বলতেছি কিভাবে তুমি যে আজকে যে বুঝতে পারছি। দ্য ইনক্লুসিভ পডকাস্ট চালাবা, ঠিক আছে, তুমি এটা কিভাবে পরিচালনা করবা? তুমি একটা শো শেষ করার পরে তারপর তো আরেকটা শো তুমি ফান্ডিং কিভাবে করবা? সমঝোতা কোনো না কোনো যেতে হচ্ছে হবে। তোমাকে Right. বুঝতে স্পন্সর পারছি, নিতে হবে, তাই না? yeah. কোনো আজকে এখানে দেখতেছি ইনক্লুসিভ পডকাস্ট, কালকে দেখবো এখানে একটা কোম্পানির লোগো, মাস্ট দেখবো, কেউ না তুমি দিয়ে চালাবা দিবে, কিভাবে? আচ্ছা। হ্যাঁ, তো এই যে ধরো পিআর কোম্পানির প্রয়োজনে, কোম্পানির বিজ্ঞাপনের জন্য, Right. ঠিক আছে, সে তোমাকে স্পন্সর করতেছে, এটা কোম্পানিরও লাভ দিন শেষে। তো এখন কথা হচ্ছে আমরা তো ওই স্পন্সর আনতে গেছি, ইলিগাল কোনো কাজ না, আমি নিজে যাইনি। Right. ইভেন ওই গরুর এক টুকরো মাংস আমি কিছু দেখ মানে খাওয়ার সুযোগ পাই নাই, হ্যাঁ, কারণ আমি অসুস্থ ছিলাম তখন প্রচুর, আচ্ছা। এই আর কি। আচ্ছা, আমরা ছিলাম হ্যাঁ, source of কোন জায়গায় income, ছিলাম বলো? source of income। সোর্স অফ ইনকাম। ধরো আমার আল্লাহর রহমতে এই যে রেল আন্দোলন একটা পরিচিতি পেয়ে গেছি, পরিচিতি পেয়ে যাওয়ার পর দীর্ঘদিন যাবৎ জানো হয়তো আমি রেলের অংশীজন সবাই জয়েন করেছিলাম, এবং সেখানে জয়েন করার পর সরকারি মানে সরকার দলে তখন মানে শেখ হাসিনার একদম ডিরেক্টলি বলে যে শেখ হাসিনার যারা লোকজন আছে অংশীজন সবাই যখন দেখলাম যে তাদের ভয়ঙ্কর অবস্থা, তারা এই জায়গাটাকে মিস ইউজ করতেছে, তো আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা তো স্ট্রাইক করে বসছি অংশীজন সবাই, যে ভাই আপনারা যদি কোনোভাবে এটাকে মিস ইউজ করেন তাহলে আমরা কিন্তু সবাই মিলে আপনাদের অ্যাগেনস্টে স্ট্রাইক করব। তো তখন হচ্ছে অনেকে এরকম নেগোসিয়েশন করার জন্য অনেক লোক আসছে, গোয়েন্দা বিভাগের লোকের পরিচয় দিয়ে আসছে, তারপর হচ্ছে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা আসছে, হ্যাঁ, তারা এসে বলতো যে আমাদের তো কিছু লোক আছে, হ্যাঁ, সামনে রিক্রুটমেন্ট আছে রেলের, তোমার লোকো মাস্টার থেকে শুরু করে আরও অনেকগুলা পদে হচ্ছে পদায়ন হবে, তুমি হচ্ছে তোমার জায়গা থেকে, কেননা অংশীজন সবাই স্টেক থাকে, নিয়োগে স্টেক থাকে তাদের। স্টেক থাকে বলতে যাতে সুপারিশ করি, ও আচ্ছা, দ্যাট মিন্স সুপারিশ করলে তখন এই বাবা বিশাল অনেক টাকার ব্যাপার। তো ওই সময় আমি ডিরেক্টলি এভাবে বললাম যে ভাই আমি তো নিজেই কাজ করব না, আর যদি কেউ করেও তাহলে হচ্ছে ধরেন আমি তাকে এক্সপোজ করে দিব। এবং তখন তারা হচ্ছে অনেকবার আসছে, এবং আসার পর দেখা গেছে যে শেখ হাসিনা স্বয়ং শেখ হাসিনার ওখানে চা খাওয়ার একটা দাওয়াতে তারা আমাকে নিমন্ত্রণ করে, তো আমি ডিরেক্টলি ডিনাই করেছিলাম যে না আমি যাব না, কারণ আমার তো কোনো কাজ নেই। এর আগে নুরুল হক নুরু ভাইয়ের একটা এক্সপিরিয়েন্স অলমোস্ট আমাদের হয়ে গেছে কোটা সংস্কার আন্দোলনের সময়, যে নুরুল হক নুরু ভাই শেখ হাসিনার ওখানে গিয়ে কী করছে। ডাকসুর পরে ওটা 19-এর ডাকসুর পরে। হ্যাঁ, তো তখন হচ্ছে যেই ব্যাপারটা ঘটেছে, তো ওইটা যেন আমার সাথে না ঘটে, হ্যাঁ, শেখ হাসিনাকে যেন আমার মা আমরা ডাকতে কিন্তু না হয়। সোর্স অফ ইনকামে ছিলাম আর কি, হ্যাঁ হ্যাঁ সোর্স অফ ইনকামে হ্যাঁ, আলোচনা ছিলাম। এক্স্যাক্টলি। তো ওই যে ডিনাই করা, হ্যাঁ। তারপর ডিনাই করার পর থেকে এক এক করে আমার জীবনে হচ্ছে ধরো অভিশাপ নেমে আসতে শুরু করলো আওয়ামী লীগের পক্ষ থেকে। ওকে, হ্যাঁ, নানা রকম মানে জটিলতা সৃষ্টি হলো, যেই সকল জায়গায় কাজ করতাম সেই সকল জায়গাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আগে ইভেন্ট ম্যানেজমেন্টের বিভিন্ন কাজ করতাম, হ্যাঁ, সেই সকল জায়গাগুলি বন্ধ হয়ে গেল, কেউ হচ্ছে কাজে নিতে চায় না, কারণ এক জায়গায় যদি যাই তো সেখানে ডিরেক্টলি হচ্ছে ভেটো পরে। হ্যাঁ একটা ভেটো দেয় যে ভাই ওনাকে না নিয়ে আসলে ভালো হয়। তখন হচ্ছে যাদের সাথে কাজ করছি কলিগরা বলতেছে যে ভাই তুমি যদি না আসো তাহলে ভালো হয়, ডিরেক্টলি বলতে পারতো না, ইনডিরেক্টলি বলতো। অনেকবার কাজের চেষ্টা করেছি, কিন্তু আসলে দেখা গেছে যে তখন কেউ কাজে নিতে চাইতো না, অনেক রকম সংকট তৈরি হইতো। তারপরে এক সময় তারপর আবারও তারা আসার পর বলছে যে ভাই তুমি হয়তো নেও, নয়তো হচ্ছে বিপদ দিক বা তোমার পায়ে পায়ে ছাড়বে না। তখন বলছি যে ভাই প্রয়োজনে আমি চা বিক্রি করে খাবো, কিন্তু আচ্ছা আচ্ছা, রাইট। প্রয়োজনে চা বিক্রি করে খাবো, কিন্তু আমি কোনোভাবেই আচ্ছা, চা আপনাদের- বিক্রি রাইটে ওখান থেকেই নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা শেষ করে তারপর আবার চায়েরটা যাবো না, ফাইন। আচ্ছা। তো তখন হচ্ছে যে ঘটনা ঘটলো যে দিন শেষে দেখলাম যে ওরা শুধু শুধু আমাকে এরকম বিপদে ফেলানোর চেষ্টা করতেছে, নানা এরা রকম pressure create হেনস্থা করতেছে, করতেছে। তো circumstance। তখন এমন একটা পরিস্থিতি, না পারতেছিলাম কাউকে বলতে, কারণ আমি কোনো দলে ছিলাম না, গ্রুমিং করার কোনো মানুষ ছিল না। হ্যাঁ, আমি হচ্ছে অ্যাক্টিভিজমে ঢুকে গেছি, ধরো সেলফ অ্যাক্টিভিজম করছি, কাজ করছি এনজিওদের সাথে, বিভিন্ন এনজিওর সাথে ভলান্টারি করছি। তো এনজিওর লোকেরা তো আসলে তারা এখন ভয় পাওয়া শুরু করছে যে ও থাকলে আমাদের বিপদ হইতে পারে। তো আস্তে আস্তে সব জায়গায় আমার রেস্ট্রিকশন শুরু হয়ে গেল, যে আমি কোনো জায়গায় সার্ভাইভ করতে পারছি না। দুনিয়াটা ছোট হয়ে একদম। তো তখন বাধ্য হয়ে যে বলে ফেলছি যে যদি প্রয়োজন পড়ে চা বিক্রি করে খাবো, কিন্তু আমি আপনাদের এই সকল আবদার মেনে নিতে পারছি না, সরি। এই যে বলছি, বলার পর ওইবারই যদিও নিয়োগটা সবচাইতে বেশি ফেয়ার হয়েছে, তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো যে আমাদের ক্যাম্পাসের অনেক বড় ভাইরা যারা রেলে চাকরি করছে তারা সবাই আমার সাথে দেখা করতে আসছে, ফুল নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। বলছে যে
ইয়েস এবার রিকগনাইজ করতে পারতেছি হ্যাঁ রাইট নিয়োগটা ফেয়ার যে হয়েছে, ঝামেলা হয় না, টাকা হ্যাঁ। পয়সা দেয়া লাগে না। টাকা পয়সা দেওয়া লাগে নাই। যে- So, এই যে ঘটনাগুলো ঘটছে আর কি, হ্যাঁ। তো দিন শেষে ওইটা হয়তো বা প্রাপ্তির জায়গা, আনন্দের জায়গা যে তারা ফেয়ার নিয়োগ পাইছে বা যেটা আমার এক্সপেকটেশন ছিল সেটা হয়েছে। তো কিন্তু দিন শেষে ব্যক্তি জীবন অনেকটা বিষ হয়ে যাচ্ছিল, বিষিয়ে দিচ্ছিল ওরা। তো তখন বাধ্য হয়ে এক পর্যায়ে তো যেই বলা সেই কাজই করছি যে ফাইন, যে জনগণের টাকা মেরে খাওয়ার চাইতে জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য যে জনগণের টাকা মেরে খাওয়ার চাইতে চা বিক্রি করা সম্মানের, জুতা সেলাই করা সম্মানের, রিক্সা চালানো সম্মানের, এই মেসেজটুকু দেওয়ার জন্য নামলাম যে চা বিক্রি করতে। চা, এখানে চা বলে চিন্তা ক্রয় বিক্রয় আচ্ছা, করতে, right. নট অনলি চা। আমার বিক্রয় প্রোডাক্ট হচ্ছে চিন্তা। তো ওখানে বসে বসে আমরা হচ্ছে নানা রকম চিন্তার আসর বসাতাম। হ্যাঁ, ধরো চা যতটুকু যারা আমাকে চিনতো জানতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারা আমার সাথে দেখা করতে আসতো, তারা নানা রকম প্রবলেমস নিয়ে আসতো, প্রবলেমসের সলিউশন নিয়ে আমরা আলোচনা করতাম। কিন্তু বসে বসে তাদেরকে চা খাওয়াইতে খাওয়াইতে একসময় দেখা যেত যে আমার প্রচুর ঋণ হয়ে যাচ্ছিল। তখন নিজেই চায়ের ফ্লাক্স বসে পড়ছি। তো এটা একটা নিজেদের আসর হয়ে গেছে। it's সো okay. আলটিমেটলি দেখা গেছে যে এটা ওই সময় সার্ভাইভ করার একটা মাধ্যম হয়ে গেছে আমার। এবং এটাও সত্য যে ভাই আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে রেল আন্দোলনের পরে, অনেক টাকা, প্রায় লাখখানেক টাকা ঋণ হয়ে গেছে। তো আমি ওই ধরো 3 মাসে হচ্ছে আমি আমার ওই ঋণ পরিশোধ করছি, ও, চা বেচে 3 মাস চা বিক্রি করে ঋণ পরিশোধ করছি, প্রায় 1.5 লাখ টাকা ঋণ পরিশোধ করছি রে ভাই। ব্যবসা চায়েরটাই করতে। চায়ের বিজনেস আসলেই অনেক ভালো, যেটা আসলে মানুষ জানে না। আচ্ছা, এটা তো গেল ওই সময়ের হিসাব। হ্যাঁ, এরপরে এটা তো ওই সময় গেল, আমরা ঋণ পাইলাম মানে রাইট নাও এক্সিস্টিং সময় আর কি তোমার সোর্স অফ ইনকাম ও কি? ফাইন, মানে তারপর ফেসবুকের বলি। ইনকাম নাকি এই যে খালি- এইবার জায়গায় আসি, যখন চায়ের ওই চা আমূল চিন্তা ক্রয় বিক্রয় শুরু করলাম, তো তখন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি আমার একটা ভালো এঙ্গেজমেন্ট তৈরি হইলো। তো যদি জিজ্ঞেস করো যে আমার টাকার উৎস কি, আয়ের উৎস কি, তাহলে আমি বলবো যে খুবই স্পেসিফিক। আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি বা ছাত্রদল বা অন্যান্য যে শিবির। সকল দল আছে, হ্যাঁ শিবির, এরা যারা আছে, যারা আমার ব্যাপারে গুজব ছড়ায়, গালি দেয়, তাদের সেই ভুল তথ্য ছড়ানোর কাফারা হিসেবে আমি টাকা পাই। আরে ভাই, রে ভাই। হ্যাঁ, এটা হচ্ছে বিষয় যে ধরো সোশ্যাল মিডিয়ায় তখন দেখলাম যে তারা শুধু শুধু অহেতুক গালি দিচ্ছে, গুজব ছড়াচ্ছে, ভুলভাল মন্তব্য করছে। না, হাতে আসলে এঙ্গেজমেন্ট বাড়ে না, বাড়ে হচ্ছে কমেন্ট করলে। comment করলে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় অ্যালগোরিদম বোঝার চেষ্টা করলাম যে অ্যালগোরিদমটা চলে কিভাবে। যত বেশি কেউ তোমাকে কমেন্ট করবে, তত বেশি হচ্ছে এটাই স্প্রেড করবে, ভিডিওটা ছড়াবে। গালিকে টাকায় পরিণত করে। গালিকে টাকায় পরিণত করছি। কেন ভাই, ওরা গুজব ছড়াচ্ছে, এটাকে মনিটাইজ তো করতে হবে। তো তখন যখন এই যে ধরো ভিডিওটা মানুষের কাছে যাচ্ছে, মানুষ আমার কথা শুনছে, মানুষ আমার কথা শোনার বদলে যে অ্যাডসেন্স তৈরি হচ্ছে, হ্যাঁ চালু হচ্ছে, সেখান থেকে মনিটাইজেশন হচ্ছে। গত প্রায় বলতে পারো অলমোস্ট এই 3-4 বছর যাবত আমি হচ্ছে প্যাসিভ ইনকাম হিসেবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনোভাবে চলতে পারতেছি। এবং আমার যেই বেসিক নিডস, পড়াশোনার খরচ, নিজে চলার খরচ, যদিও পরিবারকে অত দেওয়ার মতো এত ওঠে না টাকা, কিন্তু মোটামুটি মানুষ যে ভিডিও দেখতেছে আমার, এবং তারা যে আমার কথা শুনছে, এই কথা শোনার ভিত্তিতে সে যে ভ্যালু করতেছে আমাকে, সে যে অ্যাডটা দেখতেছে, সেই অ্যাডের বিনিময়ে আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া আর কি। তাহলে সো এইখান থেকে চলতেছি। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত আটকে যায়নি কোথাও। সো এছাড়াও দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে উপস্থাপনা করা, বিভিন্ন শোতে যাওয়া, বিভিন্ন টক শোতে অ্যাটেন্ড করা। এই যে পডকাস্ট তোমার এখান থেকে তুমি দিবা কিনা জানি না, কিন্তু প্রোডিউসার জানে, আমি জানি না। বিভিন্ন শো থেকে হচ্ছে একটা রেমুনারেশন আসা, তারপর বিভিন্ন প্রোগ্রাম পার্টিসিপেট করলে একটা ভালো রেমুনারেশন দেয় আর কি। Okay. তো তখন দেখা যায় যে চলার খরচটা হয়ে যায়। তো মানুষ তো একা, তো এত এক্সপেকটেশন নাই, লাক্সারি বলতে লাইফে তেমন কিছুই নাই মানুষের। ধরো আমি নিজে চলতে পারতেছি, অন্য কেউ আমার কাছে আসলে তাদেরকে সহযোগিতা করতে পারতেছি। সো এইটুক টাকা দিয়ে ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। জাস্ট এক কথায় উত্তর দিতে হবে। মহিউদ্দিন রানী মান্থলি কয় লাখ টাকা ইনকাম করে? 10 লাখ, না 5 লাখ, আরে ভাই না, এত না, আল্লাহ 4 লাখ, না না না, আচ্ছা 3 লাখ, এটা তো আমার টাকা 3 লাখ হিসাবে 80। না, মানুষ জানতে চায় ভাই, এটা তুই কি আমার টাকা নিয়ে যাওয়া? তো ওইটাই বলো, মানুষ তো জানতে চায়। আচ্ছা ফাইন, নিয়ারেস্ট 1 লাখ। 1 লাখ টাকা, ওকে। আমি জানি না বাংলাদেশের কতজন মানুষ মান্থলি 1 লাখ বেতন পায় আর কি, না আমাদের বয়সে। ওকে, এটা তো আমি তো এটা কখনো কাউকে মানে বলতে চাই নাই। না, এটা বা কেন তুমি তো আমি আমার কাছে- এটা আমার বলাটা, আমি এটা যদি হচ্ছে জিজ্ঞেস করি না, মানে আমার কম্পেয়ার করতেছি ভাই, না, আমি এটা উত্তর দেই না। তুমি আমার হচ্ছে বন্ধু হিসেবে তুমি আজকে এটা তোমার সাথে মানে এটা লুকাইতেও পারতেছি কেন, না। মানে আমি এটা জানতাম টুকটাক, মানে এত টাকা আমি জানতাম না। আমি মান্থলি ভাই 2.5 লক্ষ টাকাও পাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এটা না, এটা হচ্ছে মানুষের এই যে মহানুভবতা কিছু মানুষের, আর হচ্ছে মানে ওই যে গালি। আওয়ামী লীগ বিএনপি যে গালি। যে সকল মানুষেরই যারা অন্যায্য কাজ করে এবং অন্যায্য কাজ করে গুজব ছড়ানোর জন্য গালি দেয়, তাদের কাফফারা হিসেবে মনে করে আল্লাহ আমাকে এই সোর্সটা দিয়েছেন আর কি, আমি মনে করি এখন এটা। রনি তো মহিউদ্দিন রনি তো কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে খুব ভালো জানেন। রনি হচ্ছে যে আমরা দেখছি বাইক না খাবি কি গান খুব ভালো ফেমাস হয়েছিল ওই সময়। তারপর হচ্ছে নাটক বানায়, নাট্যকলায় পড়তেছে, থিয়েটারে আর কি, নাট্যকলা না বলি, থিয়েটার পারফরমেন্স পড়তেছে। তো একটা সব মিলে তো একটা যে কমপ্লিট একটা প্যাকেজ, রাইট? কমপ্লিট প্যাকেজ মিনস যে না, ডিরেক্টর হওয়ার জন্য এনাফ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলতে চাইতেছিলাম আর কি। তো ওকে, যেহেতু এর আগে ডিরেকশন দেওয়া হয়েছে, মিউজিক ভিডিও, নিজে কাজ করা, নিজের নাটক। তা আমার কথাটা হচ্ছে কি, মহিউদ্দিন রনি যদি একটা সিনেমা বানায় নিজের বায়োগ্রাফির উপরে, কোন পার্টটুকু নিয়ে বানাবে? মানে লাইফের এই ইনসিডেন্টটা আর এই ইনসিডেন্টটা, মানে আচ্ছা তাহলে বলবো ভাই, রেল আন্দোলন থেকে শুরু করে, রেল আন্দোলনের পরবর্তী দিনগুলো থেকে শুরু করে জুলাই মানে 5 আগস্ট পর্যন্ত যে টোটাল জায়গাটুকু, জার্নিটুকু, ওইটুকু পর্যন্ত নিয়ে আমি একটা সিনেমা বানানোর জন্য এনাফ রিসোর্স আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এটা কি শুরু হবে কি ওই রাজশাহীর থেকে ফেরার, নাকি কোন জায়গা থেকে শুরু হবে সিনেমা? না, এটা সিনেমা শুরু হতে পারে তোমার আমার রেলের অংশীজন সভা থেকে। ওকে, জাস্ট গট ইট, একদম আর কি বিয়া বলছে। আরেকটা বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই, যে তোমার নামে একটা সবচেয়ে বড় একটা কন্ট্রোভার্সি হচ্ছে যে, না হ্যাঁ শোনাবেন, সেটা হচ্ছে যে কি বাইক চুরি করে টাকা কামাইছে, বাইক চুরি করে হজে গেছে, বা বাইক চুরি করে এটা করতেছে। বাট আমরা পরবর্তীতে দেখতে পাইছি যে তোমার হচ্ছে যে হল প্রশাসন থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে না, এই ধরনের কোনো ঘটনার সাথে মহিউদ্দিন রনির কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নাই। আসলে এই ব্যাপারটা ঘটাইছে কারা, বা যদি মিথ্যা হয়ে থাকে বা সত্যি, আমি জানি না, তুমি এটা একটু ক্লিয়ার করো। মানুষ ওকে, এটা তো সবাই বলে, সবাই কোয়েশ্চেন করে, তো সেখান থেকে এটুকু বলবো যে দেখো ভাই, আমার তো মোটামুটি যদি জীবন যাপন করতে হয়, জীবন ধারণ করতে হয়, তোমার এইটুকু তো তুমি বুঝতেই পারতেছো। একটু আগে বলতেছিলাম যে যদি আমি কারো কাছে চাই, একটা গরু চাওয়ার সাথে সাথে যদি হচ্ছে আমাকে কেউ 1-1.5 লাখ টাকার গরু দিয়ে দিতে পারে, শুধুমাত্র হচ্ছে আমার মুখের দিকে তাকায় আপ্যায়ন করার জন্য, এক বেলার, সে যদি একটা গরু দিতে পারে, তার মানে এরকম হচ্ছে অনেক মানুষ হচ্ছে অনেক কিছু দেওয়ার জন্য বসে আছে আপ্যায়ন করার জন্য। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে আমি কাঠটা নিব না, এটা ম্যাটার। কিন্তু তার চেয়ে তো গুরুত্বপূর্ণ বিষয় যে এত রিসোর্স থাকতে, এত মানুষ চেনে জানে বা এরকম সোর্স থাকতে, তো আমি কেন হচ্ছে বাইক চুরি করতে যাবো? এটা কোশ্চেন না? সো এখন কথা হচ্ছে আর কত কোটি টাকার বাইক ছাত্রলীগ রেখে গেছে, আই ডোন্ট নো। আর ছাত্রলীগ এত কোটি কোটি টাকার মানে বাইক কোথায় পাইলো? গুড কোশ্চেন। এই জায়গায় হচ্ছে ম্যাটার যে হ্যাঁ, 5 আগস্ট পরবর্তীকালীন সময় যে হলে একটা বিভিন্ন দলের, তখন তো সবাইকে মানে ধরো সবাই গুপ্ত, কার দল কোনটা এটা তো আমরা কেউ স্পষ্ট, সবাই সাধারণ শিক্ষার্থী, কে শিবির, কে মানে ছাত্রদল, কে ছাত্রলীগ, এটা বোঝার কোনো উপায় নাই। আমরা তো সবাইকে মানে ইকুয়ালি ট্রিট করতেছি, যে তখন হলগুলোর সবাই মোটামুটি আমাদের দিকে তাকায় আছে, কিন্তু আসলে কে কোন দলের পারপাস সার্ভ করতেছে তখন তো আমরা জানি না। তো দেখা গেছে যে নানা সময় ছোটোখাটো ইস্যুতেও নানা রকম সময় এরকম গুজব ছড়ানোর মাধ্যমে তারা দেখা যেত যে আমাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতো। তখন আসলে দেখা গেছে কি, এটা কিন্তু সত্য কথা, আমাদের উপর কিন্তু ভয়ঙ্কর রকম ইম্প্যাক্ট পড়তো এটাতেও। ডেফিনেটলি, মানে এটা হিউমিলেটিং না অনেক। জানো হয়তো বা যে বাইক ইস্যুর সাথে কোনো রকম মানে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, হলে কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা সেটা হচ্ছে প্রত্যুত্তরও জানিয়েছে হল থেকে যে তারা এরকম কোনো ইস্যু পায় নাই। কিন্তু ধরো আবার ধরো এই যে গরুর কথা যে বললা, যে গরু নিয়ে আসছে, ধর কিভাবে নিয়ে আসছে, আমি যে বলতে চাই এটা কারা করছিল, মানে বাইকের এই ঘটনাটা ঘটাইছে কারা? আমার যতটুকু জানি বা যতটুকু না, পরবর্তীতে এক সময় গিয়ে তো তাদের পরিচয় তো জানা গেছে, তারা, হ্যাঁ এটা সত্য কথা, তারা শিবিরের দায়িত্বশীল অনেকে এই কাজটা করছে আর কি, ইসলামী ছাত্র শিবির। এটা সত্য, এটা অস্বীকার করার সুযোগ নেই। তাই বলে তো এমন না যে তারা মাইর খাইলে হচ্ছে আমি সেটাকে লিগালাইজ করবো যে মাইর খাইছে ভালো হয়েছে, এমনটা তো না। হ্যাঁ, আমরা তো তাদেরকে সহযোদ্ধা মনে করি, ধরো ছাত্রদলকে তো আমরা সহযোদ্ধা মনে করি। জুলাই তো আমরা একসাথে রাজপথে মরতে গেছি, তো তারা আমার সাথে যে নোংরামিটা করছে, আমি এটা জাস্ট তাদের সাথে করতে চাই না, বা তাদের সাথে যেমন কোনোদিন এরকমটা না হয়, আমার জায়গা থেকে যেন আমি এইটুক সততা বজায় রাখতে পারি, আমি এইটুক চেষ্টা করি। একদমই বুঝতে পারছি, মানে আমরা একদম একটু মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ে আমরা একটু রেটিং করতে চাইবো আর কি। যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে ছিল,
আর তুমি আসলে এজ এ গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে যদি আমি এই শব্দটা ব্যবহার করি, তুমি অন্তর্বর্তীকালীন সরকারে 10-এর মধ্যে কত দিবা? 10-এর মধ্যে হ্যাঁ, সেটা কি বৈশ্বিক প্রেক্ষাপটে না শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে? আমার না, বাংলাদেশ প্রেক্ষাপটে আর কি। মানে আসলে আরো যদি স্পেসিফিক ভাবে বলি, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেইটার আসলে মানে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তুমি কত দিবা? 10-এর মধ্যে 1.5 দিব। 1.5 দিব। কারণ কি কি? ধরো আমাদের তো আকাঙ্ক্ষা ছিল অনেক, যেরকম আকাঙ্ক্ষা ছিল সেটা তো এখন পর্যন্ত মানে তারা কমপ্লিটলি ফেইলড হয়েছে। টোটালি ফেইল্ড বলতে পারো। তবে হ্যাঁ, চেষ্টা করেছে তারাও, এই যে সংস্কার, যে অনেকগুলো সুপারিশ তারা করলো, কিন্তু বিএনপি এসে টোটালি এটা উপেক্ষা করে দিল। তো দিন শেষে তো তাদের এই সুপারিশ খেলার কোনো ভ্যালুই রইল না। হ্যাঁ, আবার ধরো যে জুলাইতে সবচেয়ে বেশি প্রায়োরিটি যাদের দেওয়ার কথা ছিল, হ্যাঁ, যে অঙ্গহীন মানুষ, শহীদরা তো শহীদ হয়েই গেছে, হ্যাঁ, যারা পঙ্গু হয়ে গেছিলো তখনও কিন্তু তাদেরকে তোমার ভালো ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ ছিল। তাদেরকে যদি সঠিক ট্রিটমেন্ট দেওয়া হইতো সঠিক সময়, অনেকে চোখ হারাইতো না চিরজীবনের জন্য, অনেকে হচ্ছে পুরোপুরি পা হারাইতো না, হাত হারাইতো না। তো এইখানে তাদের একটা নেগলিজেন্স ছিল। তারা ধরো, হ্যাঁ, এটা তো সত্য কথা, অনেক লোকজন যারা মানে ইউনূস সাহেব সহ, হ্যাঁ, তারা যথেষ্ট চেষ্টা করছে, তাদের মানে যতটুকু ক্যাপাসিটি ছিল, ক্যালিভার ছিল, তারা চেষ্টা করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে আমরা ওই বছরই হয়তো মানে ওই সময়টাই মনে হয় রমজানে, হ্যাঁ, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ছিল, তোমরা এটা বলতে পারো। হ্যাঁ, দেশে মোটামুটি সব কিছুর যেভাবে থাকার কথা, একটা দুর্ভিক্ষ হয়নি, এটাই তো সবচেয়ে বড় বিষয় ছিল ওই সময়টায়। তো সেইখানটায় দেখা গেছে যে মানে যেই সকল বেসিক নিডসগুলো আমাদের ছিল দেশের, সেইখানে তারা সবাইকে অ্যাকোমোডেট করতে না পারা, এবং হচ্ছে ধরো দেখা গেছে যে এই যে জুলাইয়ের যারা আহত শহীদ তাদেরকে ঠিকমতো ট্রিটমেন্ট করতে না পারা, এবং হচ্ছে সঠিক সময় ওই যে সুপারিশগুলো, যেটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিল তারা, হ্যাঁ, এটা সবাইকে সাথে নিয়ে ওই সময় যদি কোনোভাবে কোনো একটা ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসা যাইতো, হ্যাঁ, তো সেটা আমার মনে হয় যে ভালো কিছু হইতো। তবে এটা এখন বলতে পারো যে ইন্টারিম গভর্নমেন্টকে ফেল করাইছে আর কি, তারা করছে কিনা জানি না, তবে ফেল করাইছে হচ্ছে বিএনপি এসে, আমার কাছে এটাই মনে হচ্ছে। স্টেটমেন্ট। ওকে, আমি জাস্ট ঝটপট কয়েকটা প্রশ্ন করি, আমার প্রডিউসার এখন মারবে আমাকে, অনেকক্ষণ ধরে পডকাস্ট চলতেছে। ছাত্র প্রতিনিধি হিসাবে 3 জন অ্যাডভাইজার ছিল। একজন হচ্ছে নাহিদ ভাই, আসিফ আমার বন্ধু বলে আসিফ বলতেছি, আর মাহফুজ আলম ভাই। সো এই 3 জনের তুমি কত দিবা? ধরি নাহিদ ভাইরে কত দিবা? নাহিদ ভাই তো একদম পুরো সময়টা ধরে সে মানে সে করে না, কন্টিনিউ করে না, সে তো ওখান থেকে বের হয়ে আসছে। সো তাকে রেটিং দেওয়া আমার মনে হয় না সমীচীন। ওকে, তাহলে স্কিপ। আসিফকে কত দিবা? আসিফকে ধরো, আসিফ কতটুকু করছে কতটুকু করে নাই সেইখানে আমি কীভাবে জাজ করি। ওকে, তো দেখা গেছে যে তাদের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, যে তারা ছাত্র প্রতিনিধি হিসেবে ওখানে গেছে, তারা সবাইকে ওইভাবে মোবিলাইজ করার জন্য সর্বোচ্চ ইফোর্টটা দিবে, প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, কিন্তু আমার মনে হয় যে তারাও সঠিকভাবে সবাইকে অ্যাকোমোডেট করতে পারেনি। বলতে পারো এখন আমি কিন্তু তাদের দলে আছি, ঠিক আছে, এনসিপিতে আছি, তো সেই জন্য হচ্ছে এখন তোষামত করতে হবে আমার, এটা কোনো কথা হইলো না। এই তোষামতের বিরুদ্ধেই তো আমরা এত লড়াই সংগ্রাম করেছি, তাই না? লাস্ট সেটা হচ্ছে যে মাহফুজ আলম ভাইকে কত দিবা? টোটালি ফেল, মানে 0 দিব ওনাকে। একটা মানুষ, আমি যাকে 0 দিব। মানে তুমি একটা জিনিস চিন্তা করো যে সে মানে না, কেন বলতেছি যে তখন তো তার হাতে নিয়ন্ত্রণ ছিল। ধরো আজকে যে এই যে কালের কণ্ঠ থেকে শুরু করে, ঠিক আছে, কালবেলা থেকে শুরু করে এই যত কালগুলো আছে, ঠিক আছে, যত কাল মানে কি না, তখন কাল নাগিনী থেকে শুরু করে যত কাল সাপ আছে সেগুলো হচ্ছে কাল থেকে। তখন তো বাক স্বাধীনতা আমরা দেখছি যে যথেষ্ট পরিমাণে ছিল, মিডিয়া এটা আসলে ভুল কথা। ইভেন তুমি যদি বলো তাহলে বাক স্বাধীনতা তখন আরও খারাপ অবস্থায় ছিল। এই যে ধরো আসিফের পিএসএর নামে যেই পরিমাণ হচ্ছে অভিযোগ ছিল, তারপর হচ্ছে এই যে এনসিপির তানভীর ভাইয়ের, হ্যাঁ, তার এগেনস্টে যে অভিযোগগুলো ছিল, তারপর দুদক তো এই রিসেন্টলি এসে সেগুলো হচ্ছে মানে খালাস করলো যে তাদের এরকম কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নাই। তখন তারা এই সকল বিষয়গুলো ঠিকমতো ডিবাঙ্ক করতে পারে নাই, তাদের কাছে মানে ওই সক্ষমতা থাকা সত্ত্বেও গণমাধ্যমকে তারা ওইভাবে, হ্যাঁ, মানে মোবিলাইজ করতে পারে নাই, বা হচ্ছে গণমাধ্যমকে ওইভাবে সংস্কারের রাস্তার মধ্যে হাঁটাইতে পারে নাই। তো যে পারে নাই, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পরে যেহেতু পারে নাই, তো তারা আমি কোন কারণে তাকে আমি স্কোরিং করব, একটা
তুমি আমাকে একটা রিজন বলো কী কারণে আমি তাকে করতে পারি। তার শুধুমাত্র ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় মানে মানে বিভেদ সৃষ্টি করা ছাড়া বিএনপি জামাত বিভেদ সৃষ্টি করা, আর হচ্ছে এনসিপি জামাত বিভেদ সৃষ্টি করা, হ্যাঁ, ছাত্রশক্তি বনাম শিবির, ছাত্রশক্তি বনাম ছাত্রদল, এই সকল বিষয়গুলোর বিভেদ সৃষ্টি করা ছাড়া আমি হচ্ছে তাকে মানে গুরুত্বপূর্ণ মানে তার অবদান কি আমাকে একটু তুমি এই উত্তর দিতে পারবো কিনা আমি জানি না। ওকে, লাস্ট আমরা একদমই শেষে চলে আসছি। সেটা হচ্ছে যে বিএনপি ক্ষমতায়, বিএনপির যে সিপাহ সালার যে হচ্ছে, আচ্ছা এটার আগে তুমি একটু মানে জানাই নেই যে তাদের প্রতি কিন্তু আমার বিদ্বেষ থেকে এই কথাগুলো আমি বলছি বুঝতে পারছি তাদের পারফরমেন্সের জায়গা থেকে বলছি, পারফরমেন্সের right? জায়গায়। Okay. তবে আমার কাছে মনে হয় যে তারাও ফিল করতে হয়তো বাধ্য হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট তো হচ্ছে ধরো শুধু তারা এই কয়জনই না, আরও ডিপ স্টেটের অনেক লোকজন নাকি ছিল। হ্যাঁ, এই ডিপ স্টেট শুনতে শুনতে আমরা আমাদের কান এখন হচ্ছে ধরো পচে গেছে বলতে গেলে। Okay. সো অনেক লোকজন ছিল, তারা হয়তো বা তাদেরকে সহযোগিতা করে নাই ওইভাবে। হ্যাঁ, এখন তাদের ভাষ্য অনুযায়ী তো এটাই, তো আমাদের কাছে তাদের মানে এইটুকুই বলে যে তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক। রাইট। তো আমরা যেটা বলতেছিলাম যে বিএনপির এখন সরকার গঠন করছে, সরকারের নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান। তার জন্য আপনার কি কোনো কথা বা কোনো পরামর্শ আছে কিনা এজ এ নাগরিক হিসেবে? দেখো, বিএনপি গভর্নমেন্ট এখন পর্যন্ত মানে টিকে আছে তারেক রহমানের ইমোশনাল মার্কেটিংয়ের জন্য। সরি টু সে, ওকে, তারেক রহমানের ইমোশনাল মার্কেটিংয়ের জন্য। রাইট। কিন্তু তুমি যদি স্ট্র্যাটেজিক মার্কেটিংয়ের কথা বলো তাহলে সেখানে কিন্তু বিএনপি জিরো। এই অলমোস্ট 2.5 মাস থেকে 3 মাস হতে চললো নির্বাচিত সরকারের পারফরমেন্স কিন্তু খুব বেশি একটা ভালো না। তার মধ্যে আবার হ্যাঁ, বৈশ্বিক একটা সংকট হয়েছে, জ্বালানি সংকট থেকে শুরু করে সেইখানে মানে সরকার দলীয় যে সকল তোমার মন্ত্রীরা আছে তাদের যেই সকল লাগামহীন কথাবার্তা, এর তো খুব ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যেত। কিন্তু হয়তোবা বলতে পারো যে বেগম জিয়া, শহীদ জিয়াউর রহমান, এদের জন্য হয়তোবা পার পেয়ে গেল বিএনপি। হ্যাঁ, বা এখন পর্যন্ত মানুষ হচ্ছে এটা মেনে নিচ্ছে, কিন্তু অনেক রিজন আছে যেটার জন্য ধরো এক সালাউদ্দিন সাহেবের কথা মানে কথাকে যদি হচ্ছে কেউ কোনো রকম কোট করে, জুলাই প্রজন্ম যদি এটাকে কোট করে বা হচ্ছে এই জেনারেশন যদি এটাকে কোট করে, তাহলে হচ্ছে সালাউদ্দিন আহমেদের অ্যাগেনস্টে এখনই হয়তো বা কোনোভাবে একটা মুভমেন্ট সৃষ্টি হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হয় যে তাদেরকে সময় দিচ্ছে শুধুমাত্র বেগম জিয়ার জন্য, শহীদ জিয়াউর রহমানের জন্য, তাদের মনে করো কিছু পুণ্যের জন্য বিএনপি এখন পর্যন্ত ঠিক আছে। তো তারেক রহমানের কাছে আমার মানে পরামর্শ থাকবে এটুকুই যে যে সকল মন্ত্রীরা আছে, ধরো শেখ রবিউল ইসলাম রবির কথা যদি বলি, হ্যাঁ, এরকম যে সকল মন্ত্রীরা লাগামহীন কথাবার্তা বলে তাদেরকে কমিউনিকেশন স্কিলের উপরে ট্রেনিং করানো, ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে তাদেরকে মানে কিভাবে কমিউনিকেট করবে মানুষের সাথে, এটা কিন্তু একটা স্কিল। হ্যাঁ, সো এই একটা গুরুত্বপূর্ণ স্কিল। এটার জন্য হচ্ছে শুধু নিজেরা না, ভালো করে লোক হায়ার করে, প্রয়োজনে এজেন্সি হায়ার করে তারপর হচ্ছে সবাইকে ওই ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসা দরকার। এবং হচ্ছে তাদেরকে মনে রাখতে হবে যে তারা কোনো কর্পোরেট সিইও না। হ্যাঁ, কোনো কর্পোরেট কোম্পানির সিইও না, সে পলিটিক্যাল পার্টির লিডার। সো লিডার হইতে হবে লিডারের মতো। সো সেই জায়গা থেকে অবশ্যই তাদেরকে ওইভাবে গ্রুমিং করানো জরুরি। সো মানে যদি একজন মন্ত্রী সে জনতার নেতা হয়ে এসে মানে জনতার নির্বাচিত সরকারে একটা মন্ত্রী হিসেবে এসে, তো সেখানে সে যদি হচ্ছে জনবিচ্ছিন্ন কাজকর্ম করে বা জনতার পালস না বুঝে, জনতার দুঃখ না বুঝে, নতজানু হতে না শিখে, সে যদি বরং জনগণকে ডিনায়াল থিওরিতে যায়, তখন কি হবে? তখন দিন শেষে দেখা যাবে যে আলটিমেটলি তাদের ক্ষতি। হ্যাঁ, জনগণের ক্ষতি হবে, বিএনপি নিজের ক্ষতি হবে। আর বিএনপি ধরো যদি এখন গভর্নমেন্ট যদি ঠিকমতো রান করতে না পারে, তাহলে দিন শেষে দেশের সব মানুষের ক্ষতি হবে। বারবার কি আমরা এরকম অভ্যন্তরণ করবো নাকি? বারবার কি এরকম জান দিতে যাবে নাকি আমাদের ভাইরা? কি দরকার এত রক্তপাত কিসের জন্য? যদি তুমি না পারো তো তুমি বলবো আল্লাহ হাফেজ, আমি ভাই আমি পারতেছি না, আমি সরি। হ্যাঁ, তুমি এরকম সিস্টেমের মধ্যে চলে আসো, কিন্তু এরকম জান দেওয়া দিয়ে এই সকল গেমের মধ্যে যাওয়ার দরকার নেই, এত লোভ থাকার দরকার নেই। সো আমাদের কাছে এইটুকুই চাওয়া বা এইটুকুই প্রত্যাশা, যদি মনে করে মানে তারেক রহমান যদি পারে, তাহলে তারেক রহমানের অন্য সব মন্ত্রীদেরকেও ওইভাবে শেখানো উচিত যে কীভাবে নতজানু হতে হয়, কীভাবে বিনয়ী হতে হয়। হ্যাঁ, আমরা এখন কুইক 3টা কোয়েশ্চেন করবো, সবাই ওইটা দাঁড়ায় গেছে, শেষ হয়ে যাবে। তোমরা এত কম সময়ের সাথে আমাকে নিয়ে আসছো কেন? আমি মানে 4 শেষ হয়ে যাবে আর কি ভাই। আচ্ছা ঠিক আছে, ফাইন। হোয়াট অ্যাবাউট অপোজিশন, জামাত ইসলামী আর এনসিপি? এক বাক্যে উত্তর দিবা যে আসলে তারা আসলে কি করতেছে, তাদের ভূমিকা কী বা তাদের কি করা উচিত।
এক বাক্যে। তাদেরও ট্রেনিং করা মানে প্রয়োজন। স্পেশালি জামাতের যারা শীর্ষ নেতারা আছে তাদের উচিত নাহিদ ভাইয়ের পারফরমেন্স ভালো করে দেখা, হাসনাত ভাইয়ের পারফরমেন্স ভালো করে দেখা, তাদের কাছ থেকে শেখা উচিত যে পার্লামেন্টে মানে কীভাবে রোলটা প্লে করা উচিত। ওকে, হোয়াট অ্যাবাউট ছাত্রদল? ছাত্রদলের উচিত যে বিনম্র হতে শেখা, কেননা দীর্ঘ বছর যারা অত্যাচারিত ছিল, আমরা চাই না কোনোভাবে এই মানুষগুলো আবার ভিলেন হয়ে উঠুক। হ্যাঁ, সো তাদের উচিত বেশি বেশি মানুষের কাছে যাওয়া, মানুষের সাথে মেশা, ছাত্রদের সাথে বেশি মেশা। আমার মনে হয় যে এই তারেক জিয়ার গাড়ির পিছনে ছুটলে আলটিমেটলি কোনো লাভ নাই। দিন শেষে একটা বাজে কালচার ওরা ছড়াচ্ছে। হ্যাঁ, যে বা যারাই দৌড়াচ্ছে হয়তো ব্যক্তি স্বার্থের জন্য দৌড়াচ্ছে, এটা কিন্তু দলের স্বার্থের জন্য সে দৌড়াচ্ছে না। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে এটা একটা ভুল একটা সংস্কৃতি তৈরি হচ্ছে, একটা জেনারেশন ভুল মেসেজ পাচ্ছে। সেইখান থেকে তাদের উচিত যে শিক্ষার্থী বান্ধব কিছু অ্যাক্টিভিজমে যাওয়া, কিছু ইভেন্ট করা এবং শিক্ষার্থীদের সঙ্গে পাঠচক্র করা, তাদের কাছে পৌঁছানোর আরও অনেক উপায় আছে। হ্যাঁ, নিউ নিউ স্কেল নিয়ে তাদের সামনে হাজির হওয়া, এরকম যদি করতে পারে আমার মনে হয় ছাত্রদল ভালো করবে। ওটা হচ্ছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের অবশ্যই মানে ছাত্র শিবির একটা সুসজ্জিত একটা মানে আমার মনে হয় যে সংগঠন, কিন্তু স্পষ্ট না, অস্পষ্ট। ধরো কোনো বিচক্ষণ মানুষ, ধরো যারা আমাদের মতো শুধুমাত্র আবেগ না, যারা প্রশ্ন তোলে, একটু স্ট্র্যাটেজিক চিন্তাভাবনাও করে, তো তারা ছাত্র শিবিরের কাছে কেন যাবে? হ্যাঁ, কেননা আমি তো স্পষ্টভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না। সো ছাত্র শিবিরের উচিত স্পষ্ট হওয়া, যাতে মানুষ তাদেরকে ট্রাস্ট করতে পারে, ভরসা করতে পারে। ওকে, মহিউদ্দিন রনি বিয়ে করবে কবে? এইটা কি প্রশ্ন ছিল? টু মাচ পার্সোনাল। শেষ। আচ্ছা ফাইন, আল্লাহ তৌফিক দান করলে, আল্লাহ সহযোগিতা করলে, দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন অতি দ্রুত। তোমার বন্ধুরা বিয়ে করে ফেলছে, তুমি বিয়ে করে ফেলছো, আমিও বিয়ে করে ফেলছি। আচ্ছা, তোমার বিয়েতে হয়ে গেছি, হ্যাঁ, তারপরে ছোট ভাইদের বিয়েতে গেছি, এটা বলবো তো? আচ্ছা বলো। হ্যাঁ হ্যাঁ। তো মানে কবে কি, মানে এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে নাকি? না, বিয়ে করা মানে তো শুধুমাত্র একজন মানুষকেই না, পুরো দুইটা পরিবারের সম্মতিতে, দুইটা পরিবারের। এতক্ষণ এইভাবে কথা বলতেছিল, দ্যাট মিন্স আমি রিয়েল লাইনে আছি যখন এইটা করছে। আই এম ট্রাইং টু ইম্পোজিং সামথিং। ওকে, আমরা উত্তর না উত্তর তুমি শুধু শুধু যেই কথা বলতেছো তুমি। আচ্ছা ফাইন, তুমি তো এখন আমাকে ম্যানিপুলেট করতেছো না। হ্যাঁ, আচ্ছা ফাইন, যাই হোক, দোয়া করো আল্লাহ যেন আল্লাহ সক্ষমতা দান করুক, এবং আল্লাহ যদি চায় তাহলে হয়তো বিয়ে হবে, নয়তো এগুলো তো আল্লাহর হাতে। ওকে ওকে রাইট, আজকে এখানে শেষ করি আর কি, অনেক আলাপ হয়ে গেছে। যে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই প্রথম এপিসোডটা দেখার জন্য। ওয়েট মানে এই পডকাস্ট শো এর আগেও তুমি আমার বন্ধু, তুমি আমার কাছে এই প্রশ্নটা করা তোমার ঠিক হয়নি। তোমার উচিত ছিল নিজেরা দায়িত্ব নিয়ে, ঠিক আছে, যেভাবে তোমাদের বিয়েগুলোতে আমি দায়িত্ব নিয়ে, ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টাটা করেছি। হ্যাঁ, তোমাদের উচিত আমার বিয়েতেও এরকম দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করে দেওয়া, কিন্তু তুমি আজকে করো নাই। তুমি আমাকে হচ্ছে মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করলা। এই শো এর কোনো আউটরো নাই, শো শেষ, ডান। আল্লাহ হাফেজ।